বাস থেকে নেমে হকচকিয়ে গেলাম। বৃষ্টিতে ভেসে গেছে সব। রাস্তায় পানির ধারা স্রোত, লোকজন চলাচল করছে না, লাইট পোস্টের বাতি নিভে আছে। অথচ 10 মিনিট আগেও যেখানে ছিলাম সেখানে বৃষ্টির নামগন্ধ নেই। শুকনো খটখট করছে চারদিক। কেমন অবাক লাগে ভাবতে, বৃষ্টি এসেছে, রূপ রূপ করে একটা ছোট্ট জায়গা ভিজিয়ে চলে গেছে। এতেই অশৈশব পরিচিতি এই অঞ্চল কেমন ভৌতিক লাগছে। হাঁটতেও গা ছমছম করছে। রাত 9টাও হয়নি, এর মধ্যেই রশিদের চায়ের স্টল বন্ধ হয়ে গেছে। মডার্ন লন্ড্রিও বিপ ফেলে দিয়েছে। একবার মনে হলো হয়তো আমার নিজের ঘড়ি বন্ধ হয়ে আছে। রাত বাড়ছে ঠিক, ওই টের পাচ্ছি না। কানের কাছে ঘড়ি ধরতেই ঘোরের আওয়াজ ছাপিয়ে মন্টুর গলা শোনা গেল। রাস্তার পাশে নাপিতের যে সমস্ত ছোট ছোট টুল কাঠের বাক্স থাকে তারই একটায় জড়সড় হয়ে বসে আছে। আলো ছিল না বলে এতক্ষণ নজরে পড়েনি। চমকে বললাম, মন্টু, কি হয়েছে রে? কিছু হয়নি। স্পঞ্জের স্যান্ডেল হাতে নিয়ে মন্টু টুলবাক্স থেকে উঠে এলো, কাদায় পানিতে মাখামাখি। ধরা গলায় বলল, পা পিছলে পড়েছিলাম, স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেছে। এত রাতে বাইরে কি করছিলি? তোমার জন্য বসেছিলাম, এত দেরি করেছো কেন? বাসায় কিছু হয়েছে মন্টু? না, কিছু হয়নি। মা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, বলেছে ভিক্ষা করে খেতে। মন্টু শার্টের লম্বা হাতায় চোখ মুছতে লাগলো। টুলুদের বাসায় ছিলাম, টুলুর মাস্টার এসেছে, সেজন্য এখানে এসে বসে আছি। কেউ নিতে আসেনি? রাবে আপা এসে 4 আনা পয়সা দিয়ে গেছে, বলেছে তুমি আসলে তোমাকে নিয়ে বাসায় যেতে। মন্টু আমার হাত ধরল। 10 বছরের একটা বাচ্চা ছেলে সন্ধ্যা থেকে বসে আছে বাইরে। এর ভেতর ঝড় বৃষ্টি হয়েছে, বাতিটাতি নিভিয়ে লোকজন ঘুমিয়েও পড়েছে। সমস্ত ব্যাপারটার ভেতরেই বেশ খানিকটা নির্মমতা আছে। অথচ মাকে এ নিয়ে কিছুই বলা যাবে না। বাবারা 10টার দিকে ঘরে ফিরে যখন সব শুনবেন তখন তিনি আরও চুপ হয়ে যাবেন, মুখ কালো করে ঘুরে বেড়াবেন এবং একদিন ক্ষতিপূরণ হিসেবে চুপি চুপি হয়তো একটা সিনেমাও দেখিয়ে আনবেন। দাদা, রুনুকেও মা তালাবন্ধ করে রেখেছে, ট্রাঙ্ক আছে যে ঘরটায় সেখানে। রুনু কি করেছে? আয়না ভেঙেছে। আর তুই কি করেছিলি? আমি কিছু করিনি। ঝুনু বারান্দায় মোড়া পেতে চুপচাপ বসেছিল। আমাদের দেখে ধর্মর করে উঠে দাঁড়ালো। দাদা, এত দেরি করলে কেন? যা খারাপ লাগছে। কি হয়েছে? কত কি হয়েছে তুমি রাবেয়া আপাকে জিজ্ঞেস করো। গলার শব্দ শুনে রাবেয়া বেরিয়ে এলো। চোখে ভয়ের ভাবভঙ্গি প্রকট হয়ে উঠেছে। চাপা গলায় বলল, মার ব্যথা শুরু হয়েছে রে খোকা, বাবা তো এখনো আসলো না। কি করে বলতো? কখন থেকে? আধ ঘন্টাও হয়নি। মার কাছ থেকে চাবি এনে দরজা খুলে দেবো রুনুর, সেই জন্য গিয়েছি, দেখি এই অবস্থা। ভেতরের ঘরে পা দিতেই রুনু ডাকলো, দাদা শুনে যাও। মার কি হয়েছে? কিছু হয়নি। কাঁদছে কেন? মার ছেলে হবে। ও দাদা, তালাটা খুলে দাও, আমার ভয় লাগছে। একটু দাঁড়া, রাবেয়া চাবি নিয়ে আসছে। এখান থেকে মায়ের অস্পষ্ট কান্না শোনা যাচ্ছে। কিছু কিছু কান্না আছে যা শুনলেই কষ্টটা সম্বন্ধে শুধু যে একটা ধারণাই হয় তা নয়, ঠিক সেই পরিমাণ কষ্ট নিজেরও হতে থাকে। আমার সেই ধরনের কষ্ট হতে থাকলো। রাবেয়া এসে রুনুর ঘরের তালা খুলে দিল। রাবেয়া বেচারি ভীষণ ভয় পেয়েছে। তুই এত দেরি করলি খোকা, এখন কি করি বল? ওভারশিয়ার কাকুর বউকে খবর দিয়েছি, তিনি ছেলেকে ঘুম পাড়িয়ে আসছেন। তুই সবাইকে নিয়ে খেতে আয়, শুধু ডাল ভাত। যা কাণ্ড, সারাদিন ধরে রাতবো কখন? মার মেজাজ এত খারাপ আগে কখনো হয়নি। হরবর করে কথা শেষ করেই রাবেয়া রান্নাঘরে চলে গেল। কল ঘরে যেতে হয় মার ঘরের সামনের বারান্দা দিয়ে। চুপি চুপি পা ফেলে যাচ্ছি। মা তীক্ষ্ণ গলায় ডাকলেন, খোকা। কি মা? তোর বাবা এসেছে? না। আয় ভেতরে, বাইরে দাঁড়িয়েছিস কেন? ব্যথাটা বোধ হয় কমেছে, সহজভাবে নিঃশ্বাস নিচ্ছেন। মার মুখে বিন্দু বিন্দু ঘাম আর ফ্যাকাশে ঠোঁট ছাড়া অসুস্থতার আর কোনো লক্ষণ নেই। খোকা, মন্টু এসেছে? এসেছে। আর রুনুর ঘর খুলে দিয়েছে রাবেয়া? দিয়েছে। যা, ওদের নিয়ে আয়। রুনু, ঝুনু আর মন্টু জড়সড় হয়ে দাঁড়ালো সামনে। কিছুক্ষণ চুপ থেকেই মা বললেন, কাঁদছ কেন রুনু? কাঁদছি না তো। বেশ, চোখ মুছে ফেলো। ভাত খেয়েছ? না। যাও, ভাত খেয়ে ঘুমাও গিয়ে। মন্টু বলল, মা, আমি বাবার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকবো? না না, ঘুমাও গিয়ে। রুনু, আবার কাঁদছ কেন তুমি? কাঁদছি না তো। আমার কিছু হয়নি, সবাই যাও, ঘুমিয়ে পড়ো, যাও যাও। ঘর থেকে বেরিয়ে কেমন যেন খারাপ লাগতে লাগলো আমার। আমাদের এই গরিব ঘর,
বাবার অল্প মাইনের চাকরি, এর ভেতর মা যেন সম্পূর্ণ বেমানান। বাবার সঙ্গে তার যখন বিয়ে হয় তিনি তখন ইতিহাসে MA পরীক্ষা দেবেন, আর বাবা তাদের বাড়িরই আশ্রিত। গ্রামের কলেজ থেকে বিএ পাশ করে চাকরি খুঁজতে এসেছেন শহরে। তাদের কি যেন আত্মীয় হন। বিয়ের পর এই বাড়িতে এসে ওঠেন দুজন। মার পরীক্ষা দেওয়া হয়নি, কিছুদিন কোনো এক স্কুলে মাস্টারি করেছেন, সেটি ছেড়ে দিয়ে ব্যাংকে একটা চাকরিও নেন। সে চাকরি ছেড়ে দেন আমার জন্মের পরপর। তারপর একে একে রুনু হলো, ঝুনু হলো, মন্টু হলো। মা গুটিয়ে গেলেন নিজের মধ্যে। সব ছেড়ে ছুড়ে দিয়ে মা আমাদের গরিব ঘরে এসেছেন বলেই তার সামান্য রূপের কিছু কিছু আমরা পেয়েছি। তার অশৈশব লালিত রুচির কিছুটা ক্ষুদ্র ভগ্নাংশ হলেও সঞ্চারিত হয়েছে আমাদের মধ্যে। শুধু যার জন্যে তৃষ্ণিত হয়ে আছি সেই ভালোবাসা পাইনি কেউ। রাবেয়ার প্রতি একটি গাঢ় মমতা ছাড়া আমাদের কারোর প্রতি তার কোনো আকর্ষণ নেই। মার অনাদর খুব অল্প বয়সে টের পাওয়া যায়, যেমন আমি পেয়েছিলাম। রুনু ঝুনুও নিশ্চয়ই পেয়েছে, অথচ আমরা সবাই মিলে মাকে কি ভালোই না বাসি। উকিল সাহেবের বাসায় টেলিফোন আছে, সেখান থেকে ছোট খালার বাসায় টেলিফোন করলাম। ছোট খালা বাসায় ছিলেন না। ফোন ধরল কিটকি। কি হয়েছে বললেন খোকা ভাই? মার শরীর ভালো নেই। কি হয়েছে খালার? কি হয়েছে বলতে গিয়ে লজ্জায় মাথা কাটা যাচ্ছিল। এদিকে উকিল সাহেব আবার কান খাড়া করে শুনছেন কি বলছি। কোনো রকমে বললাম, মার ছেলে হবে কিটকি। আপনাদের তো ভারী মজা, কতগুলি ভাই বোন, আমি একদম একা। কিটকি খালাকে সকাল হলেই বাসায় একবার আসতে বলবে। হ্যাঁ বলবো, আমিও আসবো। মার বাড়ির লোকজনের ভেতর এই একটিমাত্র পরিবারের সঙ্গে আমাদের কিছুটা যোগাযোগ আছে। ছোট খালা আসেন মাঝে মাঝে। কিটকির জন্মদিন, পুতুলের বিয়ে, এই জাতীয় উৎসবগুলিতে দাওয়াত হয় রুনু ঝুনুর। বাসায় ফিরে দেখি বাবা এসে গেছেন। ওভারশিয়ার কাকুর বউ এসেছেন। ধাই সুহাসিনীও এসেছেন। রান্নাঘরে বাতি জ্বলছে। রাবেয়া ব্যস্ত হয়ে এঘর ওঘর করছে। বাবা ভেতরের বারান্দায় ইজি চেয়ারে শুয়ে ঘন ঘন সিগারেট খাচ্ছেন। আমাকে দেখে যেন একটু জোর পেলেন। তোর ছোট খালাকে খবর দিয়েছিস খোকা? জি দিয়েছি। আপনি কখন এসেছেন? আমার একটু দেরি হয়ে গেল। তোর আজিজ খাকে মনে আছে? ঘড়ির দোকান ছিল যে, আমার খুব বন্ধু মানুষ। সে হঠাৎ মারা গেছে, গিয়েছিলাম তার বাসায়। আজিজ খার বউ ঘন ঘন ফিট হচ্ছে। একবার মনে করলাম থেকেই যাই, ভাগ্য ভালো থাকিনি। নিজের ঘরে এত বড় বিপদ। বিপদ কিসের বাবা? না বিপদ অবশ্য না, কিন্তু রাতে এমন একটা বাজে স্বপ্ন দেখেছি, যতবারই মনে হয় হাত পা ঠান্ডা হয়ে আসে। কিছুক্ষণ আগে রাবেয়াকে বলেছি সে কথা। কি স্বপ্ন? না না, রাতের বেলা কেউ স্বপ্ন বলে না কিরে। যা তুই রাবেয়ার কাছে গিয়ে বস একটু। ঘরে যদিও অনেকগুলি প্রাণী জেগে আছি, তবু চারদিক খুব বেশি রকম নীরব। রান্নাঘরে দু একটি বাসনকোসন নাড়া শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। বাবা অবশ্য মাঝে মাঝে বিড়বিড় করে কি যেন বলছেন। তার একা একা কথা বলার অভ্যাস আছে। মাঝে মাঝে যখন মেজাজ খুব ভালো থাকে তখন গুনগুন করে গানও গান। কথা বোঝা যায় না, তাও গান গান। রান্নাঘরে গিয়ে দেখি একটা মস্ত অ্যালুমিনিয়ামের সসপ্যানে পানি ফুটছে। রাবেয়ার ঘুম ঘুম ফোলা মুখে আগুনের লাল আঁচ এসে পড়েছে। সে আমার দিকে তাকিয়ে কী ভেবে অল্প হাসল। আমি বললাম, হাসছিস যে? এমনি। সুহাসিনী মাসির আমি কি নাম দিয়েছি জানিস? কি নাম? কুহাসিনী মাসি। ওর হাসি শুনলে আমার গা চলে। একটু আগে কি বলেছে জানিস? কি বলেছে? থাক, শুনে কাজ নেই। বল না। বলে, আজ তোমার মার জন্য এসেছি, একদিন তোমার জন্য আসবো খুকি। বলতে বলতে রাবেয়া মুখ নিচু করে হাসল। সে মনে হলো কথাটা বলে ফেলে বেশ লজ্জা পেয়েছে। হঠাৎ করে ব্যস্ত হয়ে কি খুঁজতে লাগলো মিটসেফে। আমি বললাম, তোর ভাবভঙ্গি দেখে তো মনে হচ্ছে বেশ খুশি হয়েছিস শুনে। তুই একটা গাধা, যা তো। লজ্জা পাওয়ার কি হয়েছে? লজ্জা পেলাম কোথায়? তোর যে কথা। যাই দেখে আসি রুনু ঝুনুরা মশারি ফেলে ঘুমিয়েছে কিনা। যা মশা। রাবেয়া আমার 5 বছরের বড়। এই বয়সে মেয়েরা খুব বিয়ের কথা ভাবে। তাদের অন্তরঙ্গ সাথীদের সাথে বিয়ে নিয়ে হাসাহাসি করে। রাবেয়ার একটি বন্ধুও নেই, আমিই তার একমাত্র বন্ধু। সুহাসিনী মাসির সেই কথাটি হয়তো এই জন্যই বলেছিল আমাকে, আর আমি এমন গাধা তাকে উল্টা লজ্জা দিয়ে ফেললাম। মেয়েরা লজ্জা পেলে এত বেশি অপ্রস্তুত হয় যে লজ্জা দিয়েছে তার অস্বস্তির সীমা থাকে না। ঘরে খুব হৈ হৈ করে বেড়ালো রাবেয়া ভীষণ রকম লাজুক। কলেজে যাওয়া বন্ধ করার ব্যাপারটাই ধরা যাক। 3 বছর আগে হঠাৎ একদিন এসে বলল, বাবা আমি আর কলেজ করব না। কেন মা? এমনি। মা বললেন, রাবেয়া তোমাকে কি কেউ কিছু বলেছে? না মা,
কেউ কিছু বলেনি? কোনো চিঠি ফিটি দিয়েছে নাকি কোনো ছেলে? না মা, আমাকে চিঠি দেবে কেন? তবে কলেজে যাবে না কেন? এমনি। না এমনি না। বলো তোমার কি হয়েছে? মা, ছেলেরা আমাকে মা কালী বলে ডাকে। আমাদের ভেতর রাবেয়াই শুধু মার রূপ পায়নি। যতটুকু কালো হলে মায়েরা মেয়েদের শ্যামলা বলেন, রাবেয়া তার চেয়েও কালো। কিন্তু ছেলেরা শুধু গায়ের রংটাই দেখল। ও ছেলে কি? তাকিয়ে দেখি সুহাসিনী মাসি। ধপধপ করছে গায়ের রং, ফোলা ফোলা চোখে এক বেমানান চশমা। আমি উঠে দাঁড়ালাম। খামাখা তোমার বাবা আমার ঘুম ভাঙিয়ে এনেছে। অনেক দেরি হলো, এখন অনেক দেরি, 9টার আগে নয়। আমি চুপ করে রইলাম। মেয়েটি কই, লম্বা মতো মেয়েটা? আসবে এখনই। কেন? 1 কাপ চা করে দিতে বলতাম। এই যে ও খুকি, মাসিকে চা করে দাও না 1 কাপ। রাবেয়া হাসি মুখে বলল, দি আপনি বসবেন এখানে? না, আমি একটু শোবো ভেতরের ইজি চেয়ারে। রাবেয়া আমার দিকে তাকিয়ে বলল, তোর লাগবে নাকি 1 কাপ? দে। তাহলে 5 কাপ দি, বাবাকে 1 কাপ, আমার নিজের 2 কাপ। রাবেয়া চায়ের সরঞ্জাম সাজাতে লাগলো। অত্যন্ত নিপুণ হাত, দেখতে ভালো লাগে। আমি বললাম, মাসির বয়স কত রে? অনেক, আমি ছাড়া সবাই তো তার হাতে, দেখলে মনে হয় না, তাই না? মার ব্যথাটা একটু কম মনে হয়। 6বার মা এমন কষ্ট পেলেন, তোরা তো সুখে আছিস। কষ্ট যা তা তো মেয়েদেরই। পেটে ছেলে মেয়ে আসা মানেই 1 পা কবরে রাখা। কষ্টটা যদি পুরুষরাও পেত তাহলেও তুই খুশি হতি? জানি না। বলেই রাবেয়া হঠাৎ কি মনে করে হাসতে লাগলো। হাসির উচ্ছ্বাসে পেয়ালার দুধ উল্টে গেল, আঁচল খসে পড়ল মেঝেতে। অবাক হয়ে বললাম, হাসির কি হয়েছে? এত হাসছিস কেন? একটা গল্প মনে পড়ছে তাই হাসছি। কি গল্প? বাজে গল্প, তবে খুব মজার। শুনলে তুই নিজেও হাসবি, শুনবি? বল। একদল মেয়ে আল্লাহর কাছে নালিশ করলো। তাদের বক্তব্য, ছেলে মেয়ে হওয়ার ব্যথাটা শুধু মেয়েদেরই হবে কেন, এবার থেকে ছেলেদেরও হতে হবে। ব্যথার ভাগও সমান সমান। আল্লাহ বললেন, ঠিক আছে তাই হবে। তারপর হলো কি শোন, মেয়েদের এই দলটির যিনি প্রেসিডেন্ট ছিলেন তার ব্যথা শুরু হলো। কিন্তু কি আশ্চর্য, স্বামী বেচারা দিব্যি ঘুরে বেড়াচ্ছেন, কোনো ব্যথা ট্যাথা নেই। এদিকে তাদের গাড়ির ড্রাইভারের ছুটির দরখাস্ত করেছে, তার নাকি হঠাৎ ভীষণ পেটে ব্যথা শুরু হয়েছে। তারপর আবার কি? মেয়েরা বলল, আল্লাহ তোমার পায়ে পড়ি, ব্যথার ভাগাভাগি আর চাই না, আমাদের কষ্ট আমাদেরই থাক। তুই হাসলি না একটু? আগে শুনেছিস নাকি? না। তবে? নোংরা গল্প, তাই আর হাসলাম না। ও। রাবেয়া চায়ের পেয়ালা হাতে বেরিয়ে গেল। সে খুব অপ্রস্তুত হয়েছে, চোখ লজ্জায় ভিজে উঠেছে। আমার খারাপ লাগতে লাগলো। অন্য সময় হলে ওই গল্পেই প্রচুর হাসতাম, আজ পারিনি। হয়তো মায়ের কথা ভাবছিলাম বলে। চায়ের পেয়ালা হাতে বারান্দায় এসে দাঁড়াতেই দেখি মন্টু গুটি গুটি পায়ে বেরিয়ে এসেছে। কিরে মন্টু? ঘুম আসছে না দাদা। কেন? রুনু ঝুনু ঘুমিয়ে পড়েছে, আমার একা একা ভয় লাগছে। কিসের ভয়? ভূতের। রাবেয়া রান্নাঘরে ফিরে যাচ্ছিল। মন্টু ডাকলো, আপা আমি চা খাবো। 1 ফোঁটা ছেলে রাত 3টের সময় চা চাই। সিগারেটও লাগবে নাকি বাবুর? দেই বাবার কাছ থেকে এনে। ও ঘর থেকে কাপ নিয়ে আয় একটা, দেখিস ফেলে দিয়ে একাকার করিস না আবার। ভোর হয়ে আসছে, কাক ডাকছে। মুরগির ঘরে মুরগিগুলি সারা শব্দ দিচ্ছে। চাঁদের আলো ফিকে হয়ে এসেছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভোর হওয়া দেখছি। ভেতরের ঘর থেকে বাবা বেরিয়ে এলেন, ভীত গলায় ডাকলেন, খোকা। জি? তোর মাকে মনে হয় হাসপাতালে নিয়ে যাওয়াই ভালো। কেন হঠাৎ করে? না মানে সুহাসিনী বলল এখন বয়স হয়েছে কি না, তাছাড়া কি? না মানে কিছু না। আমার কেন যেন খারাপ লাগছে স্বপ্নটা দেখার পর। দেখলাম যেন আমি একটা ঘরে কি? না না, রাতের বেলায় স্বপ্ন বলে না কেউ। বাবা থতমত খেয়ে চুপ করলেন। মায়ের সেই ভয় ধরানো চিৎকার আর শোনা যাচ্ছে না। কোথা থেকে দুটি বেড়াল এসে ঝগড়া করছে, অবিকল শিশুদের কান্নার আওয়াজ। বাবা বললেন, খোকা আমি হাসপাতালে গিয়ে অ্যাম্বুলেন্সকে খবর দিই। আপনার যেতে হবে না, আমি যাই। বরঞ্চ পাশের বাড়ি থেকে ফোন করে দিই। না না, ফোন করলে কাজ হবে না, আসতে দেরি করবে, বাসা চিনবে না, অনেক ঝামেলা, তুই থাক। বাবা চাদর গায়ে দিয়ে বেরিয়ে গেলেন। এত রাতে রিক্সা টিক্সা কিছু পাওয়া যাবে না, হেঁটে হেঁটে যেতে হবে। আমি ইজি চেয়ারে চুপচাপ বসে রইলাম। যে শিশুটি জন্মাবে সে এত আয়োজন, এত প্রতীক্ষা ও যন্ত্রণার কিছুই জানছে না।
এই জাতীয় চিন্তা হতে লাগলো। অন্ধকার মাতৃগর্ভের কোনো স্মৃতি কারোর মনে থাকে না, যদি থাকতো তবে কেমন হতো সেই স্মৃতি কে জানে। জন্মের সমস্ত ব্যাপারটাই বড় নোংরা। রাবেয়া এসে দাঁড়ালো আমার কাছে, নিচু গলায় বলল, খোকা, বাবা কি হাসপাতালে গেছেন? হ্যাঁ। বাবা খুব ভয় পেয়েছেন না রে? হ্যাঁ পেয়েছেন। আমারও ভয় লাগছে। ভয় কিসের? আমি কিছুতেই বিয়ে করব না, দেখিস তুই কি যে কষ্ট। মায়ের কাছে গিয়েছিলি রাবেয়া? হ্যাঁ। কি করছে? চিৎকার করছেন না, চিৎকার করার শক্তি নেই, তবে খুব কষ্ট পাচ্ছেন। কি বাজে একটা ব্যাপার। মাসি কি করছে? ঘুমাচ্ছে, বাজনার মতো নাক ডাকছে। মেয়ে মানুষের নাক ডাকা কি বাজে, বাঁশির সরু আওয়াজের মতো তালে তালে বাজে, ঘেন্না লাগে। মসজিদ থেকে ফজরের আজান হলো, ভোর হয়ে আসছে। অ্যাম্বুলেন্স এলো 6টার দিকে। ড্রাইভারটা মুস্কো জোয়ান, সঙ্গের হেল্পার দুটিরও গুন্ডার মতো চেহারা। হইচই করে স্ট্রেচার বের করলো তারা। সাত সকালে অনেক লোকজন জড়ো হয়ে গেল। পাড়ার মেয়েদের প্রায় সবাই এসেছে। উকিল সাহেবের বউ আমাকে ইশারায় ডাকলেন, খোকা, তোর মার অবস্থা নাকি খুব খারাপ, ওই হেড ক্লার্কের বউ বললেন। না তেমন কিছু নয়, দেখে আসুন না গিয়ে। এই যাচ্ছি বলে তিনি অ্যাম্বুলেন্সের ভেতরটা দেখতে চেষ্টা করতে লাগলেন। হেড ক্লার্কের বউ এসেছেন, তার সঙ্গে একটি সুন্দর মতো মেয়ে। কম বয়সী কয়েকজন ছেলে মেয়ে দেখি হৃষ্টচিত্তে ঘুরে বেড়াচ্ছে। মন্টু ভীষণ ভয় পেয়েছে। আমার একটা হাত শক্ত করে ধরে রেখেছে। মাঝে মাঝে সে যে কাঁপছে তা বুঝতে পারছি। রুনু আর ঝুনুকে দেখছি না। রাবেয়া উঠোনের মাঝখানে দাঁড়িয়ে আছে একা একা। মন্টু বলল, দাদা তোমাকে ডাকছে। কে? ওই ওভারসিয়ার কাকু। মন্টুর হাত ধরে ওপাশে গেলাম। হয়তো হাজারো কথা জিজ্ঞেস করবেন। পুরুষ মানুষের মেইলি কৌতূহল বড় খারাপ লাগে। ওভারসিয়ার কাকুর খালি পায়ে দাঁড়িয়েছিলেন। আমাকে দেখে বললেন, খোকা, তোমাকে একটু ডাকছিলাম। কি জন্যে চাচা? না মানে তেমন কিছু নয়, ঘুম থেকে উঠেই অ্যাম্বুলেন্স দেখে মানে ধরো তো খোকা, মাসের শেষ কত রকম দরকার হয়। লজ্জা করো না, এটা রাখো 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 তোমার কাছে। কথা বলার অবসর না দিয়ে চাচা সরে গেলেন। ওই দিকটায় হইচই হচ্ছে। স্ট্রেচারে করে মাকে তুলতেছে গাড়িতে। ছুটে গেলাম। বাবার সঙ্গে কে যাচ্ছে? আমি আর তোর সুহাসিনী মাসি। রাবেয়াকে নিয়ে যান। না না, ও ছেলে মানুষ। খোকা, তোর ছোট খালাকে খবর দিস। গাড়ি স্টার্ট নিতেই বাবা আবার ডাকলেন, খোকা, তোর মা ডাকছে, আয় একটু। গাড়ির ভেতর আবছা অন্ধকার। গলা পর্যন্ত চাদর জড়িয়ে মা পড়ে আছেন। সারা শরীর কেঁপে উঠছে এক একবার। মা নরম স্বরে বললেন, খোকা, আয় এদিকে। অস্পষ্ট আলোয় চোখে পড়ল যন্ত্রণায় তার ঠোঁট কেঁপে কেঁপে উঠছে। অদ্ভুত ফর্সা মুখের অদৃশ্য নীল শিরা কালো হয়ে ফুলে উঠছে। বিন্দু বিন্দু ঘাম জমছে সারা মুখে। মা কি জন্যে ডেকেছেন? কি? দেরি হয়ে যাচ্ছে খোকা, তুই নেমে যা, থাক। আমিও সঙ্গে যাই বাবা। না না, তুই থাক, বাসায় ওরা একা, নেমে যা নেমে যা। মাসি গলা বাড়িয়ে বললেন, পানের কৌটা ফেলে এসেছি, কেউ আসো তো সঙ্গে দিয়ে দিও। গাড়ি ছেড়ে দিল। মন্টু গাড়ির পেছনে পেছনে বড় রাস্তা পর্যন্ত গিয়ে ফোপাতে ফোপাতে ফিরে এলো। রুনু ঝুনুকে নিয়ে আমি বসে রইলাম বারান্দায়। জন্ম বড় বাজে ব্যাপার, মৃত্যুর চেয়েও করুণ। সারা রাত নির্ঘুম থাকায় মাথা ব্যথা করছিল। চুপচাপ শুয়ে রইলাম। ইউনিভার্সিটিতে এক দফা যেতে হবে। স্যার কাল খোঁজ করছিলেন, পাননি। আতিক কি জন্য যেন তার বাসায় যেতে বলেছে, খুব নাকি জরুরি। চার্লি চ্যাপলিনের দ্য কিড ছবিটি চলছে গুলিস্তানে। আজ দেখব কাল দেখব করে দেখা হয়নি। দুদিনের ভেতর দেখতে হবে। সামনের সপ্তাহে কি একটা বাজে ছবি যেন। কিরে খোকা, শুয়ে? মৃদু সেন্টের গন্ধ ছড়িয়ে খালা ঢুকলেন। খালার সঙ্গে মায়ের চেহারার খুব মিল, তবে খালা মোটা সোটা, মা ভীষণ রোগা। খালা পাশের চেয়ারে বসলেন। জ্বর না কিরে? জি না, এই শুয়েছি একটু। দেখি। মাথায় হাত রাখলেন। না, মোটেও জ্বর নেই। ডাক্তারের বউ হাফ ডাক্তার হয় জানো তো। জানি, জ্বরটর নয়, এমনি শুয়ে আছি। খারাপ লাগছে? তা তো লাগবেই, বুড়ো বয়সে মায়েদের যদি মেটার্নিটিতে যেতে হয়। আমি চুপ করে রইলাম। দরজার আড়াল থেকে কিটকি উকি দিল। খালা তাকে ভেতরে ডাকলেন। কিটকি লজ্জিতভাবে ঢুকল। যখন অন্য কেউ থাকে না তখন আমার সঙ্গে কিটকির ব্যবহার খুব সহজ ও আন্তরিক।
বাইরের কেউ থাকলে কিটকি সংকোচ ও লজ্জায় চোখ তুলে তাকায় না। শৈশবের একটি ছোট্ট ঘটনা থেকেই কিটকির এমন হয়েছে। সে তখন খুব ছোট, 6-7 বছর বয়স হবে। মায়ের সঙ্গে বেড়াতে এসেছে বাসায়। রুনু ঝুনুর সঙ্গে সারা দুপুর হইচই করে খেলল। মা যখন সবাইকে খেতে ডাকলো তখন তার হঠাৎ কী খেয়াল হলো কি জানি, মাকে গিয়ে বলল, খালা আমি আপনাকে একটা কথা বলবো, কাউকে বলবেন না তো? না মা, বলবো না। আল্লাহর কসম বলেন। আল্লাহর কসম। তাহলে মাথা নিচু করেন, আমি কানে কানে বলি। মা মাথা নিচু করলেন এবং কিটকি ফিসফিস করে বলল, বড় হয়ে আমি খোকা ভাইকে বিয়ে করব, আপনি কাউকে বলবেন না তো? মা কিটকির কথা রাখেননি, সঙ্গে সঙ্গে সবাইকে বলে দিয়েছেন। যদিও শুধু শৈশবের ঘটনা, তবু স্থানে অস্থানে এই প্রসঙ্গ তুলে বেচারিকে প্রচুর লজ্জা দেওয়া হয়। মা তো কিটকির সঙ্গে দেখা হলে একবার হলেও বলবেন, আমার বউমেকে কেউ দেখি যত্ন করছে না, এইভাবে। কিটকি তার মায়ের পাশে বসল। সে আজ হলুদ রঙের কামিজ পরেছে, লম্বা বেনিতে মস্ত বড় বড় দুটি হলুদ ফিতার ফুল। অল্প হাসল কিটকি। আমি বললাম, কি আজ কলেজ নেই? আছে, যাব না। কেন? এমনি, কলেজ ভীষণ বোরিং। তাছাড়া খালার অসুখ। থাকবে আজ সারাদিন? হ্যাঁ, আজ রাতে আপনাকে ভূতের গল্প বলতে হবে। ভূতের গল্প শুনে কাঁদবি না তো আবার? ইস, কাঁদবো, ছোটবেলায় কবে কেঁদেছিলাম, এখনও সেই কথা। ছোটবেলা তো তুই আরে কত কি করেছিস। ভালো হবে না কিন্তু এইসব বললে। আমি হাসপাতালে যাই খোকা, কিটকি তুই যাবি আমার সঙ্গে? বলল ছোট খালা। না মা, আমি এখানে থাকি। খালা চলে যেতে রাবেয়া চায়ের ট্রে হাতে ঢুকল। বেশ মেয়ে রাবেয়া। এর ভেতর সে গোসল সেরে নিয়ে চুল বেঁধেছে, রান্না শেষ করেছে, এক দফা চা খাইয়ে আবার চা এনেছে। রাবেয়া হাসতে হাসতে বলল, কি কিটকি, এই ঘরে কি করছো? পূর্বরাগ নাকি? সিনেমার মতো শুরু করলে যে? যান আপা, আপনি তো ভারী ইয়ে। মা ডাকলেন তাই আসলাম। বেশ বেশ, তাই এমন গলদা চিংড়ির মতো লাল হয়ে গেছো যে গরমে না হৃদয়ের উত্তাপে? আহা আপা, ভাল লাগে না তো। নিন নিন, কিটকি ভেটকি বেগম, চা নিন। কি সবসময় কি বলে ডাকো, জঘন্য লাগে। কিটকির কি কোনো মানে আছে? তাই ভিটকি ডাকি। যেন ভিটকির কত মানে আছে, এমনভাবে ডাকছেন। আছেই তো, ভিটকি হচ্ছে ভেটকি মাছের স্ত্রীলিঙ্গ, অর্থাৎ তুই একটা গভীর জলের ভেটকি ফিশ, বুঝলি? বেশ, আমি গভীর জলের মাছ। না, চা খাবো না। কাদো কাদো মুখে উঠে দাঁড়ালো কিটকি। কাউকে কিছু বলার অবসর না দিয়ে ঝড়ের মতো বেরিয়ে গেল। রাবেয়া হেসে উঠল। বড় ভালো মেয়ে কিন্তু। একটু অহংকার আছে, তবে মনটা ভালো। তাই নাকি? হ্যাঁ, আমার ভীষণ ভালো লাগে। আর আমার মনে হয় কি জানিস, মনে হয় মেয়েটি শৈশবে তোর দিকে যে টান ছিল তা যে এখনও আছে তাই নয়, চাঁদের কলার মতো বাড়ছে। তোর যত বাজে কথা। মেয়েটির কথা ছেড়ে দিই, তোর যে 16 আনার উপর 2 আনা 18 আনার টান, তাতে কোনো সন্দেহ নেই। কান টান লাল করে একেবারে টমেটো হয়ে গেছিস। আচ্ছা গাধা তো তুই। রুনু এসে ঢুকলো খুব ব্যস্তভাবে, হাতে একটা লুডো বোর্ড। কিরে রুনু? কিটকে আবার কি হয়েছে? কেন? চুপচাপ বসে আছে। আগে বলেছিল লুডো খেলবে, এখন বলছে খেলবে না। রাবেয়া উঁচু গলায় হাসলো আবার। রুনুকে বললাম, মন্টু কোথায়? মন্টুকে দেখছি না তো। মন্টু হাসপাতালে গেছে। হাসপাতালে কার সঙ্গে গেল? খালার সঙ্গে? না, একাই গেছে, তার নাকি খুব খারাপ লাগছিল, তাই একা একা চলে গেছে। কোন হাসপাতাল, চিনবে কি করে? চিনবে, তার স্কুলের কাছেই। চাটা খেয়ে গিয়েছে? না, খায়নি। রাবেয়া শুয়ে শুয়ে পা দোলাচ্ছিল। হঠাৎ কি মনে করে উঠে বসল। খোকা, তুই বাজি রাখতে চাস আমার সঙ্গে? কি নিয়ে বাজি? মায়ের ছেলে হবে কি মেয়ে হবে এই নিয়ে। রাবিশ। আহা, রাখ না একটা বাজি। তোর কি মনে হয় ছেলে হবে? আমার কিছু মনে হয় না। আরে বল না একটা কিছু। ছেলে। আমার মনে হয় মেয়ে। যদি ছেলে হয় তবে আমি তোকে একটা সিনেমা দেখার পয়সা দেব, আর মেয়ে হলে তুই কি দিবি আমাকে? কি বাজে বকিস। আহা বল না, কি দিবি প্লিজ। ক্লাস শেষ হলো 1:30টায়। আতিক ছাড়ল না, টেনে নিয়ে গেল তার বাসায়। একটি মেয়ে নাকি প্রেমপত্র লিখেছে তার কাছে। সত্যি মেয়েটি লিখেছে না কোনো ছেলে ফাজলামি করেছে তাই ভেবে পাচ্ছে না। তার আসল সন্দেহটা আমাকে নিয়ে। আমি কাউকে দিয়ে লেখাইনি তো। যতবার বলছি আজ ছেড়ে দাও, আরেকদিন কথা হবে, আমার একটু কাজ আছে, ততই সে চেপে ধরে। উঠতে গেলেই বলে, আরে কি এমন কাজ বল,
কী যে কাজ তার বলতে পারি না। আমিও তো আর বলতে পারছি না লজ্জায়, অস্বস্তিতে ছটফট করি। বাসায় ফিরতে ফিরতে বিকেল। আমাকে দেখেই ওভারশিয়ার কাকু দৌড়ে এলেন। খোকা, তোমার মার অবস্থা বেশি ভালো নয়, সবাই হাসপাতালে গেছে। তুমি কোথায় ছিলে? যাও তাড়াতাড়ি চলে যাও, রিক্সা ভাড়া আছে? আমার পা কাঁপতে লাগলো। আচ্ছন্নের মতো রিক্সায় উঠলাম। সমস্ত শরীর টলমল করছে। কালো মতো একটি মেয়ে কাঁদছে। কি হয়েছে তার কে জানে। রাবেয়া বাবার হাত ধরে রয়েছে। রুনু ঝুনুকে দেখছি না। বাচ্চা বোনটা কাঁদছে ট্যাটায় করে। খালা করে আছেন তাকে। খালা বললেন, দেখ খোকা, কি সুন্দর ফুলের মতো বোন হয়েছে। হ্যাঁ, খুব সুন্দর ফুলের মতো বোন হয়েছে একটি। আর আমাদের আশ্চর্য ফর্সা ভীষণ রোগা মা হাই ফোর্সেপ ডেলিভারিতে অপারেশন টেবিলে চুপচাপ মারা গেছেন। 23 বছর আগে মা এসেছিলেন আমাদের ঘরে। 23 বছর একটিবারের জন্য নিজের বাবার প্রকাণ্ড বাড়িতে যাননি। কতই বা দূর, বাসে চড়ে 4 আনার বেশি লাগে না। এত কাছাকাছি থেকেও যেন তিনি ধরাছোঁয়ার বাইরের গৃহে 23 বছর কাটিয়ে দিলেন। হাসপাতালে মার চারপাশে তার পরিচিত আত্মীয় স্বজনেরা ভিড় করলেন। নানাজানকে প্রথম দেখলাম আমরা। সোনালি ফ্রেমের হালকা চশমা, ধবধবে গায়ের রং। শাহজাহান নাটকে বাদশাহ শাহজাহানের চেহারা যেমন থাকে ঠিক সেরকম চেহারা। নানাজান বাবাকে বললেন, মেয়েকে আমি আমার বাড়ি নিয়ে যাই, তোমার আপত্তি আছে? বাবা চুপ করে রইলেন। নানাজান কথা বলছিলেন এমন সুরে যেন তার বাড়ির কোনো কর্মচারীর সঙ্গে বৈষয়িক কথা বলছেন। তিনি আবার বললেন, সেখানে মেয়ের মার কবর আছে, তার পাশেই সেও থাকবে। 23 বছর পর মা আবার তার নিজের ঘরে ফিরে গেলেন। একদিন যেমন সব ছেড়ে ছুঁড়ে এসেছিলেন, কোনো পিছুটান ছিল না, ফিরেও গেলেন তেমনি। সুর কাটল না কোথাও। ঘর সংসার চলতে লাগলো আগের মতোই। বয়স বাড়তে লাগলো আমাদের। রুনু ঝুনু আর মন্টু ব্যস্ত থাকতে লাগলো তাদের পুতুলের মতো ছোট্ট বোনটিকে নিয়ে, যার একটি মাত্র দাঁত উঠেছে। মুখের নাগালের কাছে যাই পাচ্ছে তাই কামড়ে বেড়াচ্ছে সেই দাঁতে। সেই সময়ে অসময়ে থ থ থ থ বলে আপন মনে গান গায়। আর রাবেয়া অপূর্ব মমতার ভালোবাসায় ডুবিয়ে রেখেছে আমাদের। সমুদ্রের মতো এত স্নেহ কি করে সে ধারণ করেছে কে জানে। বাবা রিটায়ার করেছেন কিছুদিন হলো। 10টা 5টা অফিসের বাধা জীবন শেষ হয়েছে। ফেয়ারওয়েলের দিন রুনু ঝুনু বাবার সঙ্গে গিয়েছিল। অফিসের কর্মচারীরা বাবাকে একটি কোরআন শরীফ, একটি ছাতা আর একজোড়া ফুলদানি উপহার দিয়েছে। এতেই বাবা মহা খুশি। মার অবর্তমানে যতটা শূন্যতা আসবে মনে করেছিলাম তা আসেনি। সমস্তই আগের মতো চলছে। সব মৃত্যু সম্বন্ধেই এ কথা হয়তো খাটে। অতি প্রিয়জন যদি পাশে না থাকে তবে কি করে বেঁচে থাকা যাবে? ভাবনাটা অর্থহীন মনে হয়। মৃত্যুর জন্য মানুষ শোক করে ঠিকই, কিন্তু সে শোক স্মৃতির শোক, এর বেশি কিছু নয়। কোনো কোনো রাতে ঘুম ভেঙে গেলে মার কথা মনে পড়ে। তখন অনেক রাত পর্যন্ত ঘুম আসে না। কিটকিট কথা প্রাণপণে ভাবতে চেষ্টা করি তখন, যেন সে এসে বসেছে আমার পাশে। আমি বলছি, কি কিটকি, এত রাতে আমার ঘরে ভয় করে না? কিসের ভয়? ভূতের? আমি বুঝি আগের মতো ছেলে মানুষ আছি? না, তুই কত বড় হয়েছিস। সবাই বড় হচ্ছি আমরা। হ্যাঁ, দেখেছেন আমার চুল কত লম্বা হয়েছে? তোকে সব চুলে এর চেয়ে ভালো দেখাতো। সত্যি? হ্যাঁ। কাঁচি আছে আপনার কাছে? কি করবি? চুল বব কাট করে ফেলি। রাতে এ জাতীয় অসংলগ্ন ভাবনা ভাবি বলেই হয়তো কিটকিট দিনের বেলায় দেখলে লজ্জা ও সংকোচ বোধ করি, যেন একটা অপরাধ করে ধরা পড়েছি। কিটকে অবশ্য আগের মতোই আছে। হইচই করার নেশাটা একটু বেড়েছে মনে হয়। রুনু ঝুনুর সঙ্গে খুব ভাব হয়েছে। প্রায়ই এদের দুজনকে সিনেমা দেখাতে নিয়ে যায়। আমার নিজের স্বভাব চরিত্রে বেশ পরিবর্তন এসেছে। যখন ছাত্র ছিলাম রাত জেগে পড়তে হতো, আর দু চোখে ভিড় করতো রাজ্যের ঘুম। কষ্ট করে রাত জাগা। এখন ঘুমোবার অবসর আছে, কিন্তু চেপে ধরেছে ইনসমনিয়া। থানার ঘড়িতে বড় বড় ঘণ্টা বেজে ছোটগুলিও বাজতে শুরু করে। ঘুম আসে না এক ফোঁটা। বিছানায় গড়াগড়ি করি। ভোর হয়। সকালে আলো দু চোখে পড়তেই ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ি। 8টা বাজার আগেই রুনু ঝুনু ঝাঁকায়, দাদা ওঠো, চা জুড়িয়ে পানি হয়ে গেল। হোক, তোরা খা, শরীর খারাপ, আমি আরেকটু ঘুমোই। রুনু চলে যেতেই রাবে আসে। প্রবল ঝাঁকুনিতে চমকে উঠে শুনি, 3 মিনিটের মধ্যে না উঠলে দিচ্ছি মাথায় পানি ঢেলে। 1 2 3, এই দিলাম কিন্তু। রাবেয়াকে বিশ্বাস নেই, উঠে পড়তে হয়। বারান্দায় মুখ ধুতে ধুতেই বাবা সকালের দীর্ঘ ভ্রমণ সেরে ফিরে আসেন। খুশি খুশি গলায় বলেন, তুই বড় লেট রাইজার, স্বাস্থ্য খারাপ হয়ে যেতে।
দেখ না আমার স্বাস্থ্য আর তোর স্বাস্থ্য মিলিয়ে। সত্যি চমৎকার স্বাস্থ্য বাবার। রিটায়ার করার পর আরও ওজন বেড়েছে। আমি সপ্রশংসহ চোখে তাকাই বাবার দিকে। বাবা হেসে হেসে বলেন, এত রোগা তুই, কলেজের ছেলেরা তোর কথা শোনে? তা শোনে। রাবেয়া রান্নাঘর থেকে চেঁচায়, না বাবা, মোটেই শোনে না। বাবা খুব খুশি হন, অনেকক্ষণ ধরে আপন মনে হাসেন। বেশ বদলে গেছেন তিনি। বাবা ছিলেন নিরীহ নির্লিপ্ত মানুষ। সকালে অফিসে যাওয়া, বিকেলে ফেরা, সন্ধ্যায় একটু তাস খেলতে যাওয়া, 10টা বাজতে না বাজতে ঘুমিয়ে পড়া, খুবই চুপচাপ স্বভাব। আমাদের কাউকে কোনো কারণে সামান্য ধমক দিয়েছেন এও পর্যন্ত মনে পড়ে না। সংসারে বাবার যেন কোনো অস্তিত্ব নেই। আমাদের নিয়ে আর মাকে নিয়েই আমাদের সংসার। বাবার ভূমিকা নেপথ্য কোলাহলের। কেউ আমাদের দাওয়াত করতে এলে মাকেই বলতো। বাড়িওয়ালা ভাড়া নিতে এসে বলতো, খোকা তোমার মাকে একটু ডাকো তো। অথচ বাবা হয়তো বাইরে মোড়ায় বসে মন্টুকে অঙ্ক দেখিয়ে দিচ্ছেন। এখন বাবা ভীষণ বদলে গেছেন। সবার সঙ্গে প্রচুর উৎসাহ নিয়ে আলাপ চালান। সেদিন ওভারসিয়ার কাকুর সঙ্গে মাছ ধরতে গিয়ে সারা দিন কাটিয়ে এসেছেন। খবরের কাগজ রাখেন 2টি, প্রতিটি খবর খুঁটিয়ে খুঁটিয়ে পড়েন। রাজনীতি নিয়েও আলোচনা চলে। খোকা তোর কি ধারণা, আওয়ামী লীগ পপুলারিটি হারাবে? আমার কোনো ধারণা নেই। ভালো করে পেপার পড়া চাই, না পড়লে কি কিছু বোঝা যায়? রাজনীতি বুঝতে হলে চোখ কান খোলা রাখা চাই, বুঝলি কি? কি বিশ্বাস হলো না? না হবে না কেন? বিশ্বাস যদি না হয় কাগজ কলম নিয়ে আয়, 3 বছর পর পার্টির কী অবস্থা হবে লিখে দিই, সিল করে রেখে দে, 3 বছর পর অক্ষরের সাথে অক্ষর মিলিয়ে দেখবি। বাবা রূপান্তর খুব আকস্মিক, আর আকস্মিক বলেই বড় চোখে পড়ে। প্রচুর মিথ্যে কথাও বলেন বানিয়ে বানিয়ে। সেদিন যেমন শুনলাম, ওভারসিয়ার কাকুর ছেলের বউয়ের সঙ্গে গল্প করছেন পাশের ঘরে। এ ঘর থেকে সমস্ত শোনা যাচ্ছে। কাউকে যেন বলো না মা, গতকাল রাতে একটা অদ্ভুত ব্যাপার হয়েছে। অনেক রাত তখন, আমি বারান্দায় ইজি চেয়ারে শুয়ে আছি, হঠাৎ ফুলের গন্ধ পেলাম, বকুল ফুলের গন্ধ। অবাক হয়ে চোখ তুলে তাকিয়ে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। দেখি কি, খোকার মা হালকা হলুদ রঙের একটা শাড়ি পরে দাঁড়িয়ে আছে আম গাছটার নিচে। বলেন কি চাচা? হ্যাঁ রে মা, 3 মিনিট দেখলাম। রাত তখন কত? 12টার মতো হবে। গল্পটি যে সম্পূর্ণ মিথ্যা এতে কোনো সন্দেহ নেই। গত রাতে আমার 1 ফোঁটা ঘুম হয়নি। সারা রাতে আমি বারান্দায় ইজি চেয়ারে বসে কাটিয়েছি। অথচ যে বাবা কোনোদিন অপ্রয়োজনে সত্য কথাটিও বলেননি, তিনি কেন এমন অনর্গল মিথ্যা বলে গেলেন ভেবে পাই না। রাবেয়া একদিন বলছিল, মা মারা যাবার পর বাবা খুব ফ্রি হয়েছেন। তার মানে আর কি, মনে হয় বাবা মার সঙ্গে ঠিক মানিয়ে নিতে পারেননি। তুই কি সব বাজে বকিস? আহা, এমনি বললাম। কে বলেছে বিশ্বাস করতে? বিশ্বাস না করলে নেই। কিন্তু বিশ্বাস না করাই বা যায় কি করে? কিন্তু মার মতো মেয়ে 23 বছর কি করে মুখ বুজে এখানে কাটিয়ে দিয়েছেন ভেবে পাই না। বাবা মার সঙ্গে হাস্যকর আচরণ করতেন, যেন মনিবের মেয়ের সঙ্গে দিয়ে দেয়া প্রিয় খানসামা একজন। ভালোবাসার বিয়ে হলে এরকম হয় না, যেখানে অসামঞ্জস্য হয়, অশান্তি আসে, কিন্তু মূল সুরটি কখনো কেটে যায় না। অথচ যতদূর জানি ভালোবেসেই বিয়ে হয়েছিল তাদের। কিছুটা খালা বলেছেন, কিছু বলেছেন বাবা। রাবেয়াও বলেছে কিছু কিছু, সে হয়তো শুনেছে মার কাছ থেকেই। সব মিলিয়ে এ ধরনের চিত্র কল্পনা করা যায়। শিরিন সুলতানা নামের 19 বছরের একটি মেয়ে সূর্য ওঠার আগে ছাদে বসে হারমোনিয়ামে গলা সাধত ঘড়ির কাটার মতো নিয়মে। 7টার দিকে গানের মাস্টার শৈলেন পোদ্দার আসতেন গান শেখাতে। তিনি আধ ঘন্টা থাকতেন। এই সমস্ত সময়টা আজহার হোসেন নামের একটি গরিব আশ্রিত ছেলে কান পেতে অপেক্ষা করত ছাদের চিলেকোঠার ঘরটায়। সেখানে এসে থাকত। একদিন মেয়েটি কি একটি গান গাইল, যেন খুব ভালো লাগলো ছেলেটির। বেরিয়ে এসে কুণ্ঠিতভাবে বলল, আরেকবার গান না, মাত্র একবার। শিরিন সুলতানা গান তো গানইনি, ছাদের গান বন্ধ করে দিয়েছেন। তারপর থেকেই লজ্জিত ছেলেটি অপরাধী মুখে আরও 2 বছর কাটিয়ে দিল চিলেকোঠার ঘরটায়। এই 2 বছরে শিরিন সুলতানার সঙ্গে তার একটিও কথা হয়নি। শুধু দেখা গেল দুজনে বিয়ে করে 150 টাকা ভাড়ার একটা ঘুপচি ঘরে এসে উঠেছেন। কি করে এটা সম্ভব হলো তা আমার কাছে একটি রহস্য। রাবেয়ার কাছে জানতে চাইলে সে বলতো, আমি জানি কিন্তু বলবো না। কেন? এমনি। কি করবি শুনে? জানতে ইচ্ছে হয় না? বলবো না তোকে একদিন, সময় হোক। সেই সময় হয়নি, জানাও যায়নি কিছু, অথচ ইচ্ছে করে খুব জানতে। ফার্স্ট ইয়ারের ছেলেদের সঙ্গে দুপুর 12টা একটা ক্লাস ছিল। 1টার দিকে শেষ হলো। দুপুরে রিক্সা পাওয়ার আশা কম। সব রিক্সাওয়ালা একসঙ্গে খেতে চায় কিনা কে জানে। অল্প হাঁটতেই ঘামে শার্ট ভিজে ওঠার জোগাড়। ভীষণ রোদ।
রাস্তার পিচ গলে স্যান্ডেলের সঙ্গে আঠার মতো এঁটে যাচ্ছিল। ছায়ায় দাঁড়িয়ে রিকশার জন্য অপেক্ষা করব কিনা যখন ভাবছি, তখনই মেইলি গলা শোনা গেল, খোকা ভাই, ও খোকা ভাই। তাকিয়ে দেখি কিটকি সিনেমা হলের বারান্দায় দাঁড়িয়ে সবাইকে সচকিত করে বেশ জোরে সোরেই ডাকছে। কামিজ সালোয়ার সবই কড়া হলদে লাল নকশাটা, সুন্দর দেখাচ্ছিল। মুখটা লম্বাটে, পাতলা, বিস্তৃত ঠোঁট। আমি বললাম, কী রে, তুই সিনেমা দেখবি নাকি? ইয়েলো স্কাই। একা এসেছিস? না, আমার এক বন্ধু আসবে বলেছিল, এখনও আসলো না, 1:30 বেজে গেছে, এক্ষুনি শো শুরু হবে। টিকিট কেটে ফেলেছিস? হ্যাঁ। দে, আমার কাছে বিক্রি করে দে একটা, তুই দেখ একা একা। আপনি দেখেন না আমার সঙ্গে, আপনার তো কোনো কাজ নেই, আসেন না। আরে পাগল নাকি, বাসায় গিয়ে গোসল করবো, ভাত খাবো। আহা, একদিন একটু দেরি হলে মরে যাবেন না। একা একা ছবি দেখতে আমার খুব খারাপ লাগে, আসেন না, দেখি, খুব ভালো ছবি, প্লিজ বলুন হ্যাঁ। চল দেখি, ছবি ভালো না হলে কিন্তু মাথা ভেঙে ফেলবো। দুজন সিঁড়ি দিয়ে উঠছি দোতলায়, কিটকি হঠাৎ দাঁড়িয়ে বলল, দেখুন তো কি মুশকিল হলো। আবার কি? আমার বন্ধুটা এসে পড়েছে, ওই যে নামছে রিক্সা থেকে। খাটো করে ওই মেয়েটা নাকি, লাল ওড়না? ভালোই তো হয়েছে, দেখ তোরা দুজনে আমায় ছেড়ে দে। না না, আসেন, এই পোস্টার বোর্ডটার আড়ালে চলে যাই, না দেখলেই চলে যাবে। তুই যা আড়ালে, আমাকে তো আর চেনে না। আরে আসেন না। কোন দিকে গেছে? দোতলায় খুঁজতে গেছে হয়তো। কেমন গাধা মেয়ে দেখলেন, 12:30টায় আসতে বলেছি, এসেছে 1:30টায়। ছবিটা সত্যি ভালো, কিছুক্ষণের মধ্যেই জমে গেলাম। তবে ইটালিয়ান ছবি যেমন হয়, করুণ রসের ছড়াছড়ি। ছবির সুপুরুষ ছেলেটি বিয়ে করেছে তার প্রেমিকার বড় বোনকে। খবর পেয়ে প্রেমিকা বিছানায় শুয়ে ফুলে ফুলে কাঁদছে, সেটাই দেখাচ্ছে অনেকক্ষণ ধরে। হঠাৎ সচকিত হয়ে দেখি কিটকি নিজেই মুখে আধখানা রুমাল গুজে কান্নার দুরন্ত বেগ সামলাচ্ছে। চোখের পানিতে চিকচিক করছে গাল। পাশে বসা এক গোবেচারা তরুণ পর্দা ছেড়ে কিটকিকেই দেখছে অবাক হয়ে। আমি বললাম, কিরে, কি ব্যাপার? কিছু না। আয় আয়, ছবি দেখতে হবে না। কি মুশকিল, কান্নার কি হলো? কিটকির হাত ধরে হল থেকে বেরিয়ে এলাম। আলো এসেই লজ্জা পেয়ে গেল সে। তুই একটা পাগল বলেছে আপনাকে। আর একটা বাচ্চা খুকি। হ্যাঁ, আর আপনি তো বুড়ো। তুই ভারী ভালো মেয়ে কিটকি, তোর কান্না দেখে আমার এত ভালো লাগছে। ভালো হবে না কিন্তু। আইসক্রিম খাবি? না। খেতেই হবে, চল আয়, তুই সিনেমা দেখালে আমি আইসক্রিম খাওয়াই। দেখলেন তো, কুল্লের শিকিখানা সিনেমা। আচ্ছা, তুই শিকিখানাই খাস। কিটকি সুন্দর করে হাসল, সবুজ রুমালে নাক ঘষতে ঘষতে বলল, ছবিটা ভালো তাই না? হ্যাঁ। ইস, যদি সবটা দেখতে পারতাম। গরমে মন্দ লাগলো না আইসক্রিম, বড় কথা পরিবেশটি ভালো। সুন্দর করে সাজানো টেবিলে সাদা টেবিল ক্লথ, বয়গুলি কেতার দুস্ত। অসময়ে বলেই ভিড় নেই। কিটকি তৃপ্তার নিঃশ্বাস ফেলল। চলুন উঠি। বস আর একটু, আইসক্রিম আরও একটা নে। ছেলে মানুষ পেয়েছেন আমাকে? আমার ভীষণ নাক ঘামে, খুব বাজে। না, খুব ভালো। যাদের নাক ঘামে তারা। জানি জানি, বলতে হবে না, যত সব মিথ্যা কথা। আপনি বিশ্বাস করেন? না, আমিও না। আচ্ছা, যেসব মেয়েদের গালের টোল পড়ে তাদের হাজব্যান্ড নাকি খুব কম বয়সে মারা যায়। কই, তোর তো টোল পড়ে না। নাকি পড়ে? আহা, আমার জন্য বলছি না, আপনি ভারী বাজে। বাসা যাবি কিটকি? চল যাই। না, আজ থাক, আরেকদিন যাব। শুক্রবারে আয়। শুক্রবারে কলেজ খোলা যে। আচ্ছা, সন্ধ্যাবেলায় আসবো। রাতে থাকবি? হুম। কিটকি রিকশায় উঠে হাত নাড়ল। রোদের তেজ কমে আসছে, 4টে বেজে গেছে প্রায়। প্রচুর ঘেমেছি। বাসায় গিয়েই একটা গোসল সারব। অবেলায় ভাত আর খাবো না, চাটা খেয়ে দীর্ঘ ঘুম দেব। রাবেয়া কদিন ধরেই সিনেমা দেখার জন্য ঘ্যানর ঘ্যানর করছে, তাকে নিয়ে একদিন দেখলেই হয়। ইয়েলো স্কাই। বাসায় এসে দেখি গেটে তালা ঝুলছে, তালার সঙ্গে আটকানো ছোট্ট চিরকুট। খোকা, সবাই মিলে ছোট খালার বাসায় বেড়াতে গিয়েছি, সন্ধ্যার আগে ফিরবো না, তুইও এসে পড়। রাবেয়া। ক্লান্তি লাগছিল খুব, কোথাও গিয়ে চাটা খেলে হতো। এই চিঠিটা সম্ভবত তোমাকেই লেখা। তাকিয়ে দেখি বেশ লম্বা নিখুঁত সাহেবী পোশাকে এক ভদ্রলোক আমার পাশে এসে দাঁড়িয়েছেন। তুমি বলেছি বলে কিছু মনে করনি তো? ছেলের বয়সী তুমি। না না, কিছু মনে করিনি আমি। আপনাকে ঠিক চিনতে পারছি না। চিনবে কী করে, আমি তো পরিচিত কেউ নই। রাবেয়া বলেই বাড়িতে একটি মেয়ে আছে না? জি, আমার বোন।
ছোটোবেলায় সে যখন স্কুলে পড়তো তখন তার সঙ্গে আমার পরিচয় হয়। তাকে দেখলে আমি গাড়িতে করে লিফট দিতাম। তাই নাকি? হ্যাঁ, বড় ভালো মেয়ে। অনেকদিন দেশের বাইরে ছিলাম, কিছুদিন হলো এসেছি। ভাবলাম মেয়েটিকে দেখে যাই। এসে দেখি তালা বন্ধ। তালার সঙ্গে চিঠিখানা পড়ে দেশলাই কিনতে গিয়েছি, আর তুমি এসেছো। আপনাকে বসাই কোথায়? আসেন, চা খান এক কাপ। না, আমার ডায়াবেটিস, চা থাক। তুমি এই মেয়েটিকে এই চকলেটগুলি দিয়ে দিও। আচ্ছা। বিদেশে থাকাকালীন প্রায়ই মনে হতো মেয়েটির বিয়ে হয়ে যায়নি তো। হলে কোথায় হলো? না, বিয়ে হয়নি এখনো। আচ্ছা, তাহলে যাই, কেমন? রাবেয়া বেশ মেয়ে তো। পথের লোকজনদের সঙ্গে ছোট বয়সেই কেমন খাতির জমিয়েছে। এমন খাতির যে একবার বিদেশ থেকে চকলেট এনেছেন তিনি। চকলেট খাওয়া মেয়েটি এত বড় হয়েছে জানলে আর চকলেট আনতেন না নিশ্চয়ই। রাবেয়ার এমন আরও কয়েকজন বন্ধু আছে। একজন ছিল আবুর মা। কি যে ভালোবাসত রাবেয়াকে। রোজ একবার খোঁজ নেওয়া চাই। রাবেয়ার যেবার অসুখ হলো টাইফয়েড, আবুর মা তার ঘর সংসার নিয়ে আমাদের বারান্দায় উঠে এলো। 15 দিনের মতো ছিল অসুখ। সেই কদিন বুড়ি এখানেই ছিল। মা ভারী বিরক্ত হয়েছিলেন। মেয়ের অমঙ্গল হবে ভেবে তাড়িয়েও দিতে পারেননি। হঠাৎ একদিন আবুর মা আসা বন্ধ করে দিল। হয়তো চলে গিয়েছিল অন্য কোথাও, কিংবা মারাটারা গিয়েছে গাড়ি চাপা পড়ে। রাবেয়াকে ঠাট্টা করে সবাই আবুর মা সখী ডাকত। বাবা ডাকতেন আবুর নানি। রাবেয়া রাখত না মোটি। আবুর মার সঙ্গে রাবেয়া হেসে হেসে কথা বলছে, ছবির মতো ভাসছে চোখে। ও বুড়ি, আজ কত পেয়েছ? 2 সের চাইল আর 4 আনা পয়সা। এই কাপড়টা দিছে পুরানা পল্টনের এক বেগম সাহেব। দেখি কি কাপড়? ভালো কাপড়। ছাপটা বালা? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো ছাপ। রাবেয়াটা বেশ পাগলাটে সেই ছোট বয়স থেকেই। ও, ইনি আবেদ সাহেব। রাবেয়া হাসি মুখে বলল। চকলেটের প্যাকেট পেয়ে সে খুব খুশি হয়েছে। কোথায় দেখা হয়েছে তার সাথে? বাসে এসেছিলেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে আলাপ হলো। ছোটবেলায় তোকে নাকি লিফট দিতেন গাড়িতে। হ্যাঁ, স্কুলটা অনেক দূরে পড়ে গিয়েছিল। যাওয়ার সময় বাবা সঙ্গে যেতেন, আসবার সময় প্রায়ই ভদ্রলোকের সঙ্গে দেখা হতো। আমাদের দুজনের মধ্যে খুব খাতির হয়েছিল। দাঁড়া, সবটা বলি, চা বানিয়ে আনি আগে। ঘরে যে একটিমাত্র হারিকেন ছিল সেটি জ্বালিয়ে লুডো খেলা হচ্ছে। বাবাও খেলছেন বেশ সারা শব্দ করেই। রুনুর গলা সবচেয়ে উঁচুতে। সে কি বাবা, তোমার 4 হয়েছে? 5 চাললে যে? আরে 5ই তো উঠল। হ্যাঁ, আমার বুঝি চোখ নাই? এবার থেকে তোমার দান আমি মেরে দিব। অন্ধকার ঘরে বসে বৃষ্টি পড়া দেখছি। দেখতেও বেশ ভালোই লাগছে। টিনের চালে বাজনার মতো বৃষ্টি অপূর্ব লাগে। রাবেয়া চা নিয়ে খাটে উঠে এলো। দুজনে চাদর গায়ে মুখোমুখি বসলাম। গোড়া থেকে বলি? বল। 3তে পড়ি তখন, মর্নিং স্কুল। 11টায় ছুটি হয়ে গেছে। আমি আর উকিল সাহেবের মেয়ে রাহেলা বাসায় ফিরছি। এমন সময় ওই ভদ্রলোক কি মনে করে লম্বা পা ফেলে আমাদের কাছে এলেন। বললেন, তোমরা কোথায় যাবে? চলো তোমাদের পৌঁছে দিই। গাড়ি আছে আমার, ওই দেখো দাঁড় করিয়ে রেখেছি। রাহেলা বলল, আমরা হেঁটেই যেতে পারবো। সে বলল, না না, হেঁটে যাবে কেন? এসো এসো, গাড়িতে এসো। মিষ্টি খাবে তোমরা? ভদ্রলোক আমাদের দিকে না তাকিয়ে ড্রাইভারকে বললেন, তুমি নেমে যাও, একটা রিক্সা করে জিনিসগুলো নিয়ে যাও, আমি বাচ্চাদের নিয়ে একটু ঘুরে আসি। আমরা কি করব ভেবে পাচ্ছিলাম না। গাড়িতে চড়ার লোভ 16 আনা আছে, আবার ভয় ভয়ও করছে। রাহেলা ফিসফিস করে বলল, ও কে রে ভাই? আমি মিথ্যা করে বললাম, আমাদের একজন চেনা লোক, চল বেরিয়ে আসি। রাহেলা জিজ্ঞাসা করলো, ছেলে ধরা না তো? তখন চারদিকে খুব ছেলে ধরার কথা শোনা যেত। ছেলে ধরারা নাকি ছেলে মেয়ে ধরে নিয়ে হোটেলে বিক্রি করে দেয়, সেখানে মানুষের মাংস রান্না হয়। কে আবার মাংস খেতে গিয়ে একটা বাচ্চা মেয়ের কোড়ে আঙুল পেয়েছে, এই জাতীয় গল্প। রাহেলার কথা শুনে ভয় পেল, হেসে উড়ে দিয়ে বলেছি, ছেলে ধরা এমন হয় বুঝি? ভদ্রলোক গাড়ির দরজা খুলে আমাদের ডাকলেন। উঠে বসলাম দুজন। মিষ্টির দোকান দেখে তো আমি হতভম্ব। মেঝেতে কার্পেট, দেয়ালে দেয়ালে ছোট ছোট লম্বা মানুষদের অদ্ভুত সব ছবি, টেবিলগুলির চারপাশে ধপধপে প্লাস্টিকের চেয়ার। সে বলল, বল খুকিয়া, কি খাবে? কোনো লজ্জা নেই, যত ইচ্ছে আর যা খুশি। আমি নিজে মিষ্টি খাই না, তোমরা খাও। ভদ্রলোক হড়বড়িয়ে কথা বলতে বলতে সিগারেট ধরালেন। রাহেলার দিকে তাকিয়ে বললেন, তোমার নাম কি খুকি? রাহেলা। খাও খাও, লজ্জা করো না। রাহেলা তখন কাঁদো কাঁদো হয়ে বলল, আমার ভয় করছে, আমি বাসায় যাব। অল্প দিনেই ভয় ভেঙে গেল আমাদের। ভদ্রলোকের সঙ্গে রোজ দেখা হতে লাগলো। তিনি যেন গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকতেন আমাদের জন্যই। দেখা হলেই বলতেন, গাড়িতে করে বেড়াতে ইচ্ছা হয়? ড্রাইভার, মেয়ে দুটিকে নিয়ে একটু বেরিয়ে আসো। শুধু রাহেলাই নয়, মাঝে মাঝে অন্য মেয়েরাও থাকতো। তারা বলতো, রাবেয়া, কেউ যদি দেখে ফেলে তবে?
এর মধ্যে আমি অসুখে পড়লাম, 1 মাসের মধ্যে স্কুল কামাই, হাড় জিরে জিরে রোগা হয়ে গেছি, পায়ের উপর দাঁড়াতে পারি না এমন অবস্থা, মাথার সব চুল পড়ে গেছে, আঙুল ফুলে গেছে। অফিস থেকে ফিরেই বাবা আমাকে কোলে নিয়ে বেড়াতেন। একদিন এমন বেড়াচ্ছেন, হঠাৎ দেখি ওই লোকটি গটগট করে এসে ঢুকছে গেট দিয়ে, মুখে সিগারেট ঘন ঘন ধোয়া। বাবা অবাক হয়ে বললেন, কী চান আপনি? সে বলল, মেয়েটির অসুখ করেছে। বাবা বলল, হ্যাঁ। সে বলল, কী অসুখ? আপনি যদি বলেন তবে আমি একজন বড় ডাক্তার পাঠাতে পারি, আমার একজন বন্ধু আছেন। বাবা একটু রেগেও গেলেন, কিন্তু ভদ্রলোক বললেন, কাকে দেখিয়েছেন? আপনি দয়া করে অন্য কাউকে দেখান। বাবা যখন বলল শরাফত আলী, তখন সে অবশ্য খুশি হয়ে গেল, বলল, ও আমি শরাফতের কথাই বলছিলাম। তারপর বাবা বলল, আপনি চলে যান, কেন এসেছেন এখানে, আর আসবেন না। ভদ্রলোক খুব দ্রুত চলে গেলেন। কথাবার্তা শুনে মা বেরিয়ে বললেন, কি হয়েছে, কার সঙ্গে কথা বলছো? সে বলল, আবেদ হোসেন এসেছিল। যদি আমিও তখন খুব ছোট, তবু বাবা মা দুজনের ভাবভঙ্গি দেখে আজ করেছিলাম এই লোকটি তাদের চেনা এবং দুজনের কেউই চান না যে সে আসুক। তারপর আর দেখিনি তাকে। এই এতদিন পরে আবার এসেছেন চকলেট নিয়ে। লোকটি কে রে রাবেয়া? রাবেয়া জবাব দেবার আগেই বাবা ঢুকলেন। ভাত দিয়ে যাও মা, সকাল সকাল খেয়ে শুয়ে পড়ি। আগে চকলেট খাও বাবা, এই নাও। কে এনেছে চকলেট? খোকা তুই নাকি? না বাবা, আবিদ হোসেন এনেছেন। ও, দেশে ফিরেছে জানি না তো, এক জার্মান মেয়েকে বিয়ে করেছিল শুনেছিলাম, সেখানেই নাকি থাকে। আবিদ হোসেন কে বাবা? আমার একজন বন্ধু মানুষ, রেলওয়ে ইঞ্জিনিয়ার, খুব ভালো সেতার বাজাতে জানে। সকাল সকাল খাওয়া সারা হলো। একটি মাত্র হারিকেনে চারদিক ভৌতিক লাগছে। আমাদের বড় বড় ছায়া পড়ছে দেয়ালে। বাইরে প্রচণ্ড বৃষ্টি, ঝড় উঠেছে হয়তো, শো শো আওয়াজ দিচ্ছে। মন্টু বলল, বাবা গল্প বলেন। কিসের গল্প, ভূতের? ঝিনু বলল, না আমি ভয় পাচ্ছি, হাসির গল্প বলেন। রাবেয়া তুই একটা হাসির গল্প বল। রাবেয়ার হাসির গল্পটা তেমন জমল না। বাবা অবশ্য অনেকক্ষণ ধরে হাসলেন। রুনু বলল, মনে পড়ে আপা, মা একদিন এক কানা সাহেবের গল্প বলেছিলেন, সেদিনও এমন ঝড় বৃষ্টি ছিল। কোন গল্পটা? ওই যে সাহেব বাজারে গেছে গুড় কিনতে, মনে নেই তো, বলতো গল্পটা। রুনু চোখ বড় বড় করে গল্প বলে চলল। রুনুটা অবিকল মায়ের চেহারা পেয়েছে। এই বয়সে হয়তো মা দেখতে এমনই ছিলেন। কেমন অবাক লাগে, একদিন মা যে গল্প করে গেছেন সেই গল্পই তার এক মেয়ে করছে। পরিবেশ বদল হয়নি একটু। সেদিন ঝড় বৃষ্টি হচ্ছিল, আজও হচ্ছে। শুয়ে শুয়ে আমার কেবলই মায়ের কথা মনে পড়তে লাগলো। বেশ কিছুদিন আগেও একদিন এরকম মনে পড়েছিল। সেকেন্ড ইয়ারের ক্লাস নিচ্ছি, হঠাৎ দেখি বারান্দায় একটি মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কার সঙ্গে যেন গল্প করছে। দেখা মাত্র ধক করে উঠল বুকের ভেতর। অবিকল মায়ের মতো চেহারা, তেমনই দাঁড়াবার ভঙ্গি, বিরক্তিতে কুঁচকে নিচের ঠোঁট কামড়ে ধরা। আমি এত বেশি বিচলিত হলাম যে ক্লাসে কি বলছি নিজেই বুঝতে পারছিলাম না। ক্লাস শেষ হলেই মেয়েটির সঙ্গে আলাপ করব, এইভাবে প্রাণপণে ক্লাসে মন দিতে চেষ্টা করলাম। ক্লাস একসময় শেষ হলো, মেয়েটিকে আর খুঁজে পেলাম না। সেদিনও সমস্তক্ষণ মায়ের কথা ভেবেছিলাম। সে রাতে অনেকদিন পর স্বপ্ন দেখলাম মাকে। মা ছোট্ট খুকি হয়ে গেছেন, ফ্রক পরে ঘুরে বেড়াচ্ছেন ঘরময়। আমি বলছি, মা আপনি এত হইচই করবেন না, আমি ঘুমাচ্ছি। বা রে, আমি বুঝি এক কদক্কাও খেলবো না? খেলুন, তবে শব্দ করে নয়। তুই খেলবি আমার সঙ্গে? না, আমি কত বড় হয়েছি দেখছেন না, আমার বুঝি এসব খেলতে আছে? খুব অবাক হয়েছিলাম স্বপ্নটা দেখে। এমন অবাস্তব স্বপ্নও দেখে মানুষ। মায়ের চারদিকে রহস্যের মতো স্বপ্নটাও ছিল রহস্যময়। চারদিকে রহস্যের আবরণ তুলে তিনি আজীবন আমাদের চেয়ে আলাদা হয়েছিলেন। শুধু কি তিনি, তার পরিবারের অন্য মানুষগুলিও ছিল ভিন্ন জগতের মানুষ, অন্তত আমাদের কাছে। মাঝে মাঝে বড় মামা আসতেন বাসায়। বাবা তটস্থ হয়ে থাকতেন সারাক্ষণ, দৌড়ে মিষ্টি আনতে যেতেন। রাবেয়া গলদঘর্ম হয়ে চা করত, নিমকি ভাসত। বড় মামা শিখে 1 কাপ চা, রাতখানা নিমকি খেতেন। যতক্ষণ থাকতেন অনবরত পা নাচাতেন আর সিগারেট ফুঁকতেন। বাবা অবশ্য এক এক করে আমাদের নিয়ে যেতেন তার সামনে। আমরা নিজেদের নাম বলে জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকতাম। মামা ভীষণ অবাক হয়ে বলতেন, এরা সবাই শিরিনের ছেলে মেয়ে, কী আশ্চর্য। আশ্চর্যটা যে কী কারণে তা বুঝতে না পেরে আমরা মুখ চাওয়াচাই করতাম। মামা রুমাল দিয়ে ঠোঁট মুছতে মুছতে বলতেন, বুঝলেন আজহার সাহেব, শিরিন ছোটোবেলায় মোটেই ছেলে মেয়ে দেখতে পারতো না, আর তারই কি না এতগুলি ছেলে মেয়ে। এই যে এটাই কি বড় ছেলে? কি পড়া হয়?
9-এ পড়ি। বাবা অতিরিক্ত রকমের খুশি হয়ে বলতেন, খোকা 8-এর বৃত্তি পরীক্ষায় ফার্স্ট হয়েছে, জ্বর নিয়ে পরীক্ষা দিয়েছিল, স্কুল থেকে একটা মেডেল দিয়েছে, গোল্ড মেডেল। রাবেয়া, যাও তো মা, মেডেলটা তোমার মামাকে দেখাও, ছোট ট্রাঙ্কে আছে। ব্লেডের মতো পাতলা মেডেলটা মামা ঘুরিয়ে ফিরিয়ে দেখতেন। শিরিনের মতো মেধাবী হয়েছে ছেলে। শিরিন মেট্রিকুলেশনে মেয়েদের মধ্যে প্রথম হয়েছিল। বলতে বলতে মামা গম্ভীর হয়ে যান। তারপর শুরু করেন, আমাদের পরিবারটাই ছিল অন্য ধরনের, হাসি খুশি পরিবার। বাড়ির নাম ছিল কারাকানন, দেয়ালের আড়ালে ফুলের বাগান। শিরিন নিজেই নাম দিয়েছিল। মা আসতেন আরও কিছু পরে, খুব কম সময় থাকতেন। আমরা বেরিয়ে আসতাম সবাই। একসময় দেখতাম মুখ কালো করে মামা উঠে যেতেন। মা শুয়ে শুয়ে কাঁদতেন সারা দুপুর। আমরা মন মরা হয়ে ঘুরে বেড়াতাম, কিছুই ভালো লাগতো না। সেই অল্প বয়সে মাকে কি গভীর ভালোই না বেসেছিলাম। অথচ তিনি ছিলেন খুবই নিরাসক্ত ধরনের। কথাবার্তা বলতেন কম, নিঃশব্দে হাঁটতেন, নিচু গলায় কথা বলতেন। মাঝে মাঝে মনে হতো বড় রকমের হতাশায় ডুবে গেছেন। তখন সময় কাটাতেন বিছানায় শুয়ে শুয়ে, প্রয়োজনের কথাটিও বলতেন না। বিষণ্ণতায় ডুবে যেত সারা বাড়ি। বাবা অফিস থেকে এসে চুপচাপ বসে থাকতেন বারান্দায়। রাবেয়া চা এনে দিত। বাবা ফিসফিস করে বলতেন, তোর মাকে দিয়েছিস? না, মা খাবে না। আহা, দিয়েই দেখ না, ভাতই খায়নি দুপুরে। ও। রুনু ঝুনু সকাল সকাল বই নিয়ে বসত, গলা সমস্ত জোর দিয়ে পড়ত। বাবা কিছুক্ষণ বসতেন তাদের কাছে, আবার যেতেন রান্নাঘরে রাবেয়ার কাছে। কিছুক্ষণ পরে আবার উঠে আসতেন আমার কাছে। ইতস্তত করে নিতন্ত অপ্রাসঙ্গিক ব্যাপারে উত্থাপন করতেন। খোকা, তোদের কলেজে মেয়ে প্রফেসর আছে? আছে। বিয়ে হয়েছে নাকি? হয়েছে কারো কারো, সবগুলো নিশ্চয়ই হয়নি। কলেজের মেয়ে প্রফেসরদের বিয়ে হয় না। কিংবা হয়তো জিজ্ঞেস করেন, তোর কোনো দিন রাতের বেলা পানির পিপাসা পায়? পায় মাঝে মাঝে। কি করিস তখন? পানি খাই, আর কি করব? খালি পেটে পানি খেতে নেই, এরপর থেকে বিস্কুট এনে রাখবি, আধখান খেয়ে এক ঢোক পানি খাবি, বুঝলি তো? বুঝেছি। কথা বলার জন্যই কথা বলা। মাঝে মাঝে মার উপর বিরক্ত লাগতো। কেন, আমরা কি দোষ করেছি? এমন করবেন কেন আমাদের সাথে? অবশ্য বিপরীত ব্যাপারও হয়। অদ্ভুত প্রসন্নতায় মা ভরে ওঠেন। বেছে বেছে শাড়ি পরেন, লম্বা বেনি করে চুল বাঁধেন। মন্টু অবাক হয়ে বলে, মা, তোমাকে অন্য বাড়ির মেয়ের মতো লাগছে। কি বললি মন্টু? বললাম তোমাকে অন্যরকম লাগছে, তুমি যেন বেড়াতে এসেছো আমাদের বাড়ি। রুনু বলে ওঠে, মন্টুটা বড় বোকা, তাই না মা? রাবেয়া, তোর গান ভালো লাগে? হ্যাঁ মা, খুব। আমার বড়দাও ভারী গান পাগল ছিলেন। রোজ রাতে আমরা ছাদে বসে রেকর্ড বাজাতাম। চিন্ময়ের রবীন্দ্রসঙ্গীত যা ভালো লাগতো। মা, তুমিও তো গান জানো, তোমার নাকি রেকর্ড আছে গানের? স্কুলে যখন পড়ি তখন রেকর্ড হয়েছিল। মেজবাউদ্দিন ছিলেন তখন রেডিও রিজিওনাল ডাইরেক্টর, তিনিই সব করিয়েছিলেন। এক পিঠে আমার, এক পিঠে পিনু হকের। পিনু হককে চিনিস না? এখন তো সিনেমায় খুব প্লেব্যাক গায়, খুব নাকি নাম ডাক। তখন এতটুকু মেয়ে আমার চেয়েও ছোট। যদিও আমরা সবাই জানতাম গানের একটা রেকর্ড আছে, তবু গানটি শুনিনি কেউ। পুরনো রেকর্ড বাজারে পাওয়া যেত না। নানার বাড়িতে যে কপিটি আছে সেটি আনার কথা কখনো মনে পড়েনি। মা কিন্তু কোনোদিন গান গেয়ে শোনাননি, এমনকি ভুল করেও নয়। মার প্রসন্ন দিনগুলির জন্য আমরা আগ্রহে অপেক্ষা করতাম। কি ভালোই না লাগতো। বাবা নিজের মতো মহা খুশি, কী যে করবেন ভেবেই যেন পাচ্ছেন না। অফিসের কোনো কলিগ কী করেছে তাই কমিক করে হাসাতেন আমাদের। বাবা খুব ভালো কমিক করতে পারতেন। অফিসের ছোটবাবু কেমন করে ল্যাংচাতে ল্যাংচাতে বড়বাবুর চেয়ারে হাজিরা দিতেন তা এত সুন্দর দেখাতেন। হাসতে হাসতে গড়িয়ে পড়তাম আমরা। মা বলতেন, আর নয়, পেট ব্যথা করছে আমার। ঝুনু বলতো, রাবেয়া আপা, বাবা খুব ভালো জোকার, তাই না? রাবেয়া রেগে যেত বাবাকে জোকার বলায়। বাবা বলতেন, ঝুনু, আমার এই এতটা বুদ্ধি, যাও তো ঝুনু, একটু নাচ দেখাও তো। কিরকির কাছে সেনা আনারে নাচ নাচত দুজনে। মা মুখে মুখে তবলার বোল দিতেন। বাবা বলতেন, বাহ বাহ, কি সুন্দর শিখেছে, খুব দারুণ। বলভার অপেক্ষা মাত্র, মনটা যেন তৈরি হয়েই ছিল। সঙ্গে সঙ্গে সে শুরু করত গান। 6 লাইনে শেষ হওয়া মাত্র বাবা বলতেন, ঘুরে ফিরে আবার আবার গাও। মন্টু ঘুরে ফিরে একই কলি বারবার গাইত। ভালো গানের গলা ছিল। ছেলে মানুষ হিসেবে গলা অবশ্য মোটা, চড়ায় উঠতে পারত না, তবে চমৎকার সুর জ্ঞান ছিল।
মাঝামাঝি সময় দেখা যেত রাবেয়া এক ফোঁকে চা বানিয়ে এনেছেন। বিশেষ উপলক্ষ বলেই রুনু, ঝুনু, মন্টু আতকাপ করে চা পেত সেদিন। সুখের সময়গুলি খুব ছোট বলেই অসম্ভব আকর্ষণীয় ছিল, ফুরিয়ে যেত সহজেই, কিন্তু সৌরভ থাকত অনেক অনেক দিন। ভাবতে ভাবতে রাত বেড়ে গেল। মানুষের চিন্তা যতই অসংলগ্ন মনে হোক, কিন্তু তলিয়ে দেখলে সমস্ত কিছুতে বেশ একটা ভালো মিল দেখা যায়। বৃষ্টির রাতে গল্প বলা থেকে ভাবতে ভাবতে কোথায় চলে এসেছি। বৃষ্টি থেমে গেছে অনেকক্ষণ। চারদিকে ভিজে আবহাওয়া, ঠান্ডা বাতাস বইছে। বিদ্যুৎ চমকানিতে ক্ষণিকের জন্য নীলাভ আলো ছড়িয়ে পড়ছে। গলা পর্যন্ত চাদর টেনে ঘুমিয়ে পড়লাম। মা গো, এত ঘুমোতেও পারেন? কিটকি হাসি মুখে দাঁড়িয়ে আছে সামনে। কাল সারা রাত ঘুম হয়নি না? দেরি ঘুতে ঘুমিয়েছি। তুই যে এত সকালে শাড়ি পরেছিস চিনতে পারছি না মোটেই। রীতিমতো ভদ্র মহিলা। আগে কি ছিলাম, ভদ্রলোক? না, ছিলি ভদ্র বালিকা। বেশ লম্বা দেখাচ্ছে শাড়িতে। কত লম্বা তুই? 5 ফুট 1 ইঞ্চি। বস, মুখ ধুয়ে আসি। কলঘরে যাওয়ার পথে রাবেয়ার সঙ্গে দেখা। ও খোকা, কিটকি বেচারি কখন থেকে বসে আছে, ঘুম ভাঙে না তোর? না, রাতে কি চুরি করতে গিয়েছিলি নাকি? হাত মুখ ধুয়ে এসে বসলাম কিটকির সামনে। সবুজ রঙের শাড়ি পরেছে, ঠোঁটে হালকা করে লিপস্টিক, ককপালে জলজল করছে নীল রঙের টিপ। বলুন তো, কি জন্য এই সাত সকালে এসেছি? কোনো খবর আছে বোধ হয়। বলুন না, কি খবর? দল বেঁধে পিকনিকে যাবি তাই না? কিছুটা ঠিক। আমরা ম্যানিলা যাচ্ছি। কোথায়? ম্যানিলা। 5 বছরের চুক্তিতে আব্বা যাচ্ছেন এই ডিসেম্বরে। কি যে ভালো লাগছে আমার। বুকে ধক করে একটা ধাক্কা লাগলো কেন জানি আমার। খুব খুশি লাগছে তোর? হ্যাঁ, খুব। আমাদের জন্য খারাপ লাগবে না? লাগবে না কেন, খুব লাগবে। আমি চিঠি লিখব সবাইকে। কিটকি, দেখি তোর হাত। হাত কি দেখবেন? লাল টুকটুকে এতটুকু ছোট্ট একটা হাত বাড়িয়ে দিল। হাত দেখতে জানেন আপনি? এতদিন বলেননি তো। ভালো করে দেখবেন, কিছু সব বলতে হবে। কিটকির নরম কোমল হাতে হাত রেখে আমি আশ্চর্য যতনায় ছটফট করতে থাকি। কি দেখলেন বলুন? এমনি, আমি হাত দেখতে জানি না। তবে যে দেখলেন? কি জন্য দেখলাম বুঝতে পারছিস না? তুই তো ভারী বোকা দেখছি। বুঝতে পারছি। কি বুঝতে পারছিস? আপনিও বেশ বোকা। কিটকিরা ডিসেম্বরের 9 তারিখে চলে গেল। অ্যারোড্রামে অনেক লোক হয়েছিল। রাবেয়াকে নিয়ে আমিও গিয়েছিলাম সেখানে। কিটকির যে এত বন্ধু আছে তা জানতাম না। হেসে হেসে সবার সঙ্গেই সে কথা বলল। কিটকিকে মনে হচ্ছিল একটি সবুজ পরী। সবুজ শাড়ি, সবুজ জুতো, সবুজ ফিতে, এমনকি কাঁধের মস্ত ব্যাগটাও সবুজ। রাবেয়াকে বললাম, কিটকিকে কি সুন্দর মানিয়েছে দেখেছিস? তুই এমন করে সাজ করিস না কেন? সাজ দেখে যদি তোর মতো কোনো পুরুষ হৃদয়ে ভেঙে যায় সেই ভয়ে। খালা লাউঞ্জের এক কোনায় বসেছিলেন। ইশারায় কাছে ডাকলেন। চললাম রে তোদের ছেড়ে। ফিরবেন কবে? কে জানে কবে। কর্তার মর্জি হলেই ফিরব। 5 বছরের মেয়াদ। কিরে রাবেয়া, হাসছিস কি দেখে? রাবেয়া হাত তুলে দেখালো। এক মেম সাহেব তার বাচ্চা ছেলেটিকে নিয়ে বিষম বিব্রত হয়ে পড়েছেন। বাচ্চাটা দমদম খুশি মারছে মাকে। কিছুতেই শান্ত করানো যাচ্ছে না। সবাই হাসি মুখে দেখছে ব্যাপারটা। খালা বললেন, তুই তো বড় ছেলে মানুষ রাবেয়া। বয়স কত হলো তোর? আমি যখন 7-এ পড়ি তখন তোর জন্ম হলো। তার মানে সে কি, তোর যে 30 পেরিয়েছে? বুড়ি হয়ে গেলি যে, বিয়ে হলো না এখনো, কি মুশকিল। রাবেয়া স্তম্ভিত হয়ে তাকিয়ে রইল। আমি চোখ তুলে রাবেয়ার দিকে তাকাতে পারছিলাম না। এমন অবিবেচকের মতো কথা বুঝি শুধু মেয়েদের পক্ষেই বলা সম্ভব। রাবেয়ার চোখ চকচক করছে। কে জানে কেঁদে ফেলবে কিনা। আমি হাত ধরলাম রাবেয়ার। আমরা যাই খালা। খালুজান কোথায়? বুকিংয়ে কি যেন আলাপ করছেন। তাকে সালাম দিয়ে দেবেন। খোদা হাফেজ। যাই কিটকি। সে কি, প্লেন ছাড়তে এখনো 40 মিনিট? না রে, একটু সকাল সকাল যেতে হবে, কাজ আছে। রাবেয়া আপা এমন মুখ কালো করে রেখেছেন কেন? তুই চলে যাচ্ছিস তাই। চিঠি দিস। রাবেয়া আমার 6 বছরের বড়। এবছর 31-এ পড়েছে। অথচ কি বাচ্চা মেয়ের মতো হাত ধরে আসছে আমার পিছে পিছে। মাথায় আবার মস্ত ঘোমটাও দিয়েছে। রিকশায় উঠে জড়সড় হয়ে বসে রইল সে। কিরে রাবেয়া, চুপ করে আছিস যে? তুই নিজেও তো চুপ করে আছিস। তুই মুখ কালো করে রাখলে বড় খারাপ লাগে। তুই কি মনে কষ্ট পেয়েছিস? আমি কখনো কারো কথায় কষ্ট পাই না। আজ খালার কথা শুনে বড় খারাপ লাগছে।
খালার কথা এখনো মনে গেঁথে রেখেছিস? খালার কি আর মাথা ঠিক আছে? না তা নয়, যাই হোক বাদ দে, অন্য কথা বল। কি কথা? কিটকির জন্য তোর খারাপ লাগছে? তাহা লাগছে, যতটা ভাবছিস ততটা আবার নয়। রাবেয়া অল্প হেসে চুপ করল। তার চেয়ে এতটা বয়স হয়েছে মনেই হয় না। ওই তো সেদিন যেন কারা দেখতে এলো। বুড়ো ভদ্রলোক মাথা তুলে বললেন, মেয়ে আপনার ভালো, লক্ষ্মী মেয়ে দেখেই বুঝেছি, বয়সও বেশি নয়। তবে কিনা আজকালকার আধুনিক ছেলে, তাদের কাছে রূপ মানেই হলো ধবধবে ফর্সা। বলেই ভদ্রলোক হায়নার মতো হে হে করে হাসতে লাগলো। গান জানো মা? কোনো বাজনা? এই ধরো গিটার ফিটার, আজকাল আবার এইসবের খুব কদর। জি না। এবার বরের এক বন্ধু এগিয়ে গেলেন। আপনি কি মডার্ন লিটারেচারের কিছু পড়েছেন? না। ইবসনের নাম নিশ্চয়ই শুনেছেন? জি না। বিয়ে ভেঙে গেল। আরও একবার সব কিছু ঠিকঠাক, ছেলেটিও ভালো, অথচ রাবেয়াই বেঁকে বসল। ও ছেলে বিয়ে করব না। কেন বলতো? ছেলে দেখে পছন্দ হচ্ছে না? না না, পছন্দ হবে না কেন, বেশ ভালো। তবে বেতন কম পাচ্ছে বলে? ছি, সেজন্য কেন হবে? আর বেতন কমই বা কি? ঠিক করে বলতো, অন্য কোনো ছেলে ভালো লাগে? আরে গাধা, সিনেমা দেখে দেখে তোর মাথাও খারাপ হয়ে গেছে। কি জন্যে বিয়ে করবি না বলতো? ছেলেটা বড় বাচ্চা, বয়স ওর 1.5 গুণ বড় আমি, আমার ভীষণ লজ্জা করছে। তাছাড়া একটা কথা তোকে বলি খোকা, বিয়ে টিয়ে করতে আমার একটু ইচ্ছা হয় না। ওটা একটা বাজে ব্যাপার, অজানা অজানা একটা ছেলের সঙ্গে শুয়ে থাকাচ্ছি। রিকশা দ্রুত চলছে। রাবেয়া চুপ করে বসে। রোদের লালচে আছে, রাবেয়ার মুখটাও লালচে হয়ে উঠেছে। কি ভাবছে সে কে বলবে? রুনু টেবিল ল্যাম্প জ্বালিয়ে কি যেন একটা লিখছিল। আমাকে দেখেই হকচকিয়ে উঠে দাঁড়ালো। লেখা কাগজটা সন্তর্পণে আড়াল করে বলল, কি দাদা? কোথায় কি? কি করছিলি? অঙ্ক করছিলাম। বলতে গিয়ে যেন কথা বেঁধে গেল মুখে। একটু বিস্মিত হয়েই বেরিয়ে এলাম। রুনু কি কাউকে ভালোবাসার কথা লিখছে? বিচিত্র কিছু নয়। ওর যা স্বভাব, অকারণেই একে ওকে চিঠি লিখে ফেলতে বাধবে না। রুনু ঝুনু দুজনেই মস্ত বড় হয়েছে। আগের চেহারার কিছুই অবশিষ্ট নেই। স্বভাবও বদলেছে কিছুটা। দুজনেই অকাতরে হাসে। সারা দিন ধরেই হাসির শব্দ শুনি। কিছু না কিছু নিয়ে খিলখিল লেগেই আছে। অতি সামান্য ব্যাপার নিয়ে ঝগড়াও করে। মুখ দেখা দেখি বন্ধ। কিছুক্ষণের ভেতর আবার মিটমাট। লুকিয়ে লুকিয়ে ম্যাটিনিতে সিনেমা দেখা, সাজগোজের দিকে প্রচণ্ড নজর। সব মিলিয়ে বেশ একটা দ্রুত পরিবর্তন। আগের যে রুনুঝুনুকে চিনতাম, এরা যেন সেই রুনুঝুনু নয়। বিশেষ করে সেই গোপন চিঠি লেখার ভঙ্গিটা খট করে চোখে লাগে। রাবেয়া মোড়ায় বসে সোয়েটার সেলাই করছিল। তাকে বললাম, আচ্ছা, কোনো ছেলের সঙ্গে কি রুনুর চেনা জানা হয়েছে নাকি? কিটকির কথা রাত দিন ভেবে ভেবে তোর এমন হয়েছে। কিটকির চিঠি পাসনি নাকি? না, আমার কেমন যেন সন্দেহ হলো। শরীফ সাহেবের ছেলেটা দেখি প্রায়ই আসে। মনসুর বোধহয় নাম। আসে, আসুক না। যখন ন্যাংটা থাকতো তখন থেকে এ বাড়িতে এসে খেলছে রুনুঝুনুর সঙ্গে। যখন খেলেছে তখন খেলেছে। এখন ওরা বড় হয়েছে, ও নিজেও বড় হয়েছে। কি বাজে ব্যাপার নিয়ে ফ্যাচ করছিস? বেশ তো, যদি ভালোবাসাবাসি হয় বিয়ে হবে। মনসুর চমৎকার ছেলে, ইঞ্জিনিয়ারিং পাশ করে কোথায় যেন চাকরিও পেয়েছে। এক কথায় সমস্যার সমাধান করে রাবেয়া সেলাইয়ে মন দিল। মন্টুরও ভীষণ পরিবর্তন হয়েছে। মস্ত জোয়ান। পড়াশোনায় তেমন মন নেই। প্রায়ই অনেক রাতে বাড়ি ফেরে। কি এক কায়দা বের করেছে, বাইরে থেকে ইটুকুস করে বন্ধ দরজা খুলে ফেলে। পত্রিকায় নাকি মাঝে মাঝে তার কবিতা ছাপা হয়। যেদিন ছাপা হয় সেদিন লজ্জায় মুখ তুলে তাকায় না, যেন মস্ত অপরাধ করে ফেলেছে এমন হাবভাব। চমৎকার গানের গলা হয়েছে। গানের মাস্টার রেখে শেখালে হয়তো ভালো গাইয়ে হতো। মাঝে মাঝে আপন মনে গায়। কোনো দিন নিজেই অনুরোধ করি, মন্টু একটু গান করতো। কোনটা? চাঁদের হাসির বাঁধ ভেঙেছে। রবীন্দ্রসঙ্গীত না, একটা আধুনিক গান শোনাই। বাতি নিভিয়ে দে, অন্ধকারে গান জমবে। বাতি নিভিয়ে গান গাওয়া হয়, এবং গানের গলা শুনলেই বাবা টুকটুক করে হাজির। বাবার শরীর ভীষণ দুর্বল হয়েছে। হাঁপানি বাত সব একসঙ্গে চেপে ধরেছে। বিকেলবেলা একটু হাঁটেন, বাকি সময় বসে বসে কাটে। রাবেয়া রাত 8টা বাজতেই গরম তেল এনে বুকে মালিশ করে দেয়। তখন বাবা বিড়বিড় করে আপন মনে কথা বলেন। রাবেয়া বলে, একা একা কি বলছেন বাবা? না মা, কিছু বলছি না। কি আর বলবো? একটু আরাম হয়েছে? হবে না কেন মা? তোর মতো মেয়ে যার আছে তার হাজার দুঃখ কষ্ট থাকলেও কিছুই হয় না। লক্ষ্মী মা আমার। আহা বাবা, কি যে বলেন, লজ্জা লাগে। চুপ করেন তো।
সবচেয়ে ছোট যে নিনু, সেও দেখতে দেখতে বড় হয়ে গেল। মার চেয়েও রূপসী হয়েছে সে। পাতলা ঠোঁট, একটু থ্যাবড়া নাক, বড় বড় ভাষা চোখ, সবসময় ছলছল করছে। ওই তো সেদিন হামাগুড়ি দিয়ে বেড়াতো, থ থ বলে আপন মনে গান করত, আর আজ একা একা স্কুলে যায়, সাবলীল গর্বিত হাঁটার ভঙ্গি। একটু পাগলাটে হয়েছে সে। স্কুল থেকে ফিরে এসেই বই খাতা ছুঁড়ে ফেলে মেঝেতে, তারপর জাপটে ধরে রাবেয়াকে। আরে ছাড়, কি করছিস? না, ছাড়বো না। কি বাজে অভ্যাস হয়েছে তোর। হোক, হাত মুখ ধুয়ে চা খা। এখন না, পরে খাবো। রাবেয়া আপা, কোলে নাও তো একটু। এত বড় মেয়ে কোলে নেব কি করে? তারপর দেখি নিনু রাবেয়ার কোলে উঠে লাজুক হাসি হাসছে। আমার সঙ্গেও বেশ ভাব হয়েছে তার। রাতে খাওয়া দাওয়া হয়ে গেলে আমার বিছানায় উঠে এসে বালিশ নিয়ে কিছুক্ষণ দাবাদাবি করে। কি হচ্ছে নিনু? যুদ্ধ যুদ্ধ খেলি। কি যুদ্ধ যুদ্ধ খেলি? গল্প বলবে কখন? আরও পরে, এখন পড়াশোনা কর। না, পড়বো না, খেলবো। বেশ, খেল। তুমি খেলবে দাদা? না। রাবেয়ার আগের হাসি খুশির ভাব আর নেই। সারাক্ষণ দেখে একা একা থাকে। অনেক রাত পর্যন্ত ঘরে বাতি জ্বলে। রাত জেগে সে কী করে কে জানে। রাবেয়াটার জন্য ভারী কষ্ট হয়। বিয়ে আর করল না শেষ পর্যন্ত। মেঘে মেঘে বেলা তো আর কম হয়নি। আমি মনে প্রাণে চাই তাকে হাসি খুশি রাখতে। মাঝে মাঝে বলি, রাবেয়া, সিনেমা দেখবি? না। চল না, যাই সবাই মিলে। কতদিন ছবি দেখি না। তুই যা, রুনুঝুনুদের নিয়ে কত কাজ ঘরের। যা কাজ রুনুঝুনিও করতে পারবে। আয়, তুই আর আমি দুজনে চাই। না রে, ইচ্ছা করছে না। তাহলে চল একটু বেরিয়ে আসি। কোথায়? তুই যেখানে বলিস। আজ থাক। আমি অস্বস্তিতে ছটফট করি। রাবেয়ার দিকে চোখ তুলে তাকাতেও লজ্জা হয়, যেন তার মানসিক দুঃখ কষ্টের অনেকটা দায়ভাগা আমার। একদিন রাবেয়া নিজেই বলল, চল খোকা, বেরিয়ে আসি। চল, সারাদিন আজ ঘুরবো। বল, কোথায় কোথায় যাবি? প্রথম যাব আমার এক বন্ধুর বাসায়, একটা রিক্সা নে। রিক্সার যে বাড়ির সামনে থামলো তা দেখে চমকালাম। রাজপ্রাসাদ নাকি? বাড়ির সামনে এক প্রকাণ্ড ফুলের বাগান। রাবেয়া, তুই ঠিক জায়গায় এসেছিস তো? কার বাড়ি এটা? আবিদ হোসেনের, ওই যে ছোটবেলায় আমাকে গাড়িতে করে স্কুলে পৌঁছে দিত। বাসা কি করে চিনলি? এসেছিলাম তো তোর সঙ্গে বাসায়। আবিদ হোসেন বাসায় ছিলেন না। একজন বিদেশিনী মহিলা খুব আন্তরিকভাবে আমাদের বসতে বললেন। কি দরকার বারবার জিজ্ঞেস করলেন। চমৎকার বাংলা বলেন তিনি। কোনো প্রয়োজন নেই, এমনি বেড়াতে এসেছি। ছোটবেলায় তিনি আমার খুব বন্ধু ছিলেন। ভদ্রমহিলা কফি করে খাওয়ালেন। বেরিয়ে আসবার সময় মস্ত বড় বড় কটি গোলাপ তুলে তোড়া করে দিলেন রাবেয়ার হাতে। একজন অপরিচিত বিদেশিনের এমন ব্যবহার সত্যিই আশা করা যায় না। চল খোকা, এই ফুলগুলি মার কবরে দিয়ে আসি। এই 3টা দিবি তুই, বাকি 3টা দিব আমি। আয় যাই। বেশ কেটে যাচ্ছে দিন। কিটকির চিঠি হঠাৎ মাঝে মাঝে এসে পড়ে। কেমন আছে, ভালো আছি, এই গোছের। একঘেয়ে জীবনের মধ্যে এইটুকু যেন ব্যতিক্রম। হঠাৎ করে একদিন সবার একঘেয়েমি কেটে গেল। মনসুরের বাবা এক সন্ধ্যায় বেড়াতে এসে অনেক ভনিতার পর বাবাকে বললেন, আপনার মেয়ে রুনুকে যদি দেন আমাদের কাছে বড় খুশি হই। মনসুরের নিজের খুব ইচ্ছা। মনসুরকে আপনি ছোটবেলা থেকেই দেখছেন, চাকরিও পেয়েছে চিটাগং স্টিল মিলে, 900 টাকার মতো বেতন, কোয়ার্টার আছে। তাছাড়া আপনার মেয়েরও মনে হয় কোনো অমত নেই। বাবা সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন। 12ই আশ্বিন বিয়ের দিন ঠিক হয়ে গেল। 1 মিনিটে বদলে গেল সারাটা বাড়ি। বাবার সমস্ত অসুস্থতা কোথায় যেয়ে পালালো। বিয়ে নিয়ে এর সঙ্গে আলাপ করা, ওর কাছে যাওয়া, বাজারের হাল অবস্থা দেখা, মেয়েকে কী দিয়ে সাজিয়ে দেবেন সে সম্বন্ধে খোঁজ নেওয়া, এক মুহূর্ত বিশ্রাম রইল না তার। মন্টু তার বন্ধুদের নিয়ে এসে সারাক্ষণই হইচই করছে। গেট কোথায় হবে, ইলেকট্রিকের বাল্বে সাজানো হবে কিনা, কার্ড কয়টা ছাপাতে হবে, নিমন্ত্রণের ভাষাটা কীরকম হবে, এ নিয়ে তার ব্যস্ততা প্রায় সীমাহীন। রাবেয়াকে নিয়ে আমি কেনাকাটা করতে প্রায় প্রতিদিনই বেরিয়ে যাই। ঝুনুটা সারাক্ষণ আহ্লাদি করে বেড়ায়। শীতের শুরুতে ঠান্ডা আবহাওয়াতে এমনিতে একটু উৎসবের ছোঁয়াচে থেকে বিয়ের উৎসবটা যুক্ত হয়েছে তার সাথে। রুনুর চাঞ্চল্য কমে গেছে, হইচই করার স্বভাব মুছে গেছে একেবারেই। সারাদিন শুয়ে শুয়ে গান শোনে। একটু যে কোথাও যাবে আমাদের সঙ্গে কিংবা বাইরের বারান্দা এসে বসবে তাও নয়। যদি বলি, কি রে রুনু, বিয়ের আগেই বদলে গেছিস দেখি। যাও তো দাদা। তোর চিটাগংয়ের বাড়িতে বেড়াতে গেলে খাতির যত্ন করবি তো? না, করবো না, তোমাকে বাইরে দাঁড় করিয়ে রাখবো। রুনুর চোখ জলজল করে। সারা শরীরে আসন্ন উৎসবের কি গভীর ছায়া। মনসুর দেখি প্রায়ই আসে। একদিন সিনেমার টিকিট নিয়ে এলো রুনু ঝুনুর জন্যে। রুনু কিছুতেই যাবে না। নিনুকে নিয়ে যাক। নিনুও যাবে না। আমার জন্যে তো আনিনি।
আমি কেন যাব? এই বয়সেই পাকা পাকা কথা। একদিন সে মনসুরের সঙ্গে হেসে হেসে সারা দুপুর গল্প করেছে। আজকে তার সারা পেলেই রুনু বন্দি হয়ে যায় নিজের ঘরে। রাবেয়া হেসে হেসে বলে, বেচারা বসে থাকতে থাকতে পায়ে ঝিঝি ধরে ফেলেছে। রুনু যা, বেচারাকে দর্শন দিয়ে আয়। থাকুক বসে, আমি যাচ্ছি না। কেন যাবি না? রোজ রোজ বেহায়ার মতো আসবে, লজ্জা লাগে না বুঝি? দেখতে দেখতে বিয়ের দিন এসে পড়ল। বাবার দুজন ফুপু এলেন, তার চাচাতো ভাই ও ছেলে মেয়ে নিয়ে এলেন। বাড়ির লোকজনে গমগম করতে লাগলো। মন্টু কোত্থেকে একটি রেকর্ড প্লেয়ার এনেছে, সেখানে তার স্বরে রাত দিন আধুনিক গান হচ্ছে। ফুপুর ছেলেমেয়ে গটির হল্লায় কান পাতা যাচ্ছে না। আশেপাশের বাড়ির ছেলেমেয়েরাও যোগ দিয়েছে তাদের সঙ্গে। পাড়ার ছেলেরা নিজেরাই বাঁশ কেটে মেরাব বাঁধার জোগাড় করেছে। বেশ লাগছে, উৎসবের নেশা ধরানো আমেজ। কলেজ থেকে 7 দিনের ছুটি নিয়ে নিলাম। 3 দিন পর বিয়ে, দম ফেলার ফুরসত নেই। দুপুরের ঘুম বিসর্জন দিয়ে কিসের যেন হিসেব করছি। রাবেয়া পাশেই বসে, রুনু, ঝুনু আর ফুপুর দুমে লুডো খেলছে বসে বসে। বাবা গেছেন নানার বাড়ি। নিনুটা এলো এমন সময়। দাদা তোমাকে ডাকে। কে? নতুন দুলা ভাই, ইঞ্জিনিয়ার সাহেব। রুনু লজ্জায় লাল হয়ে ওঠে। রাবেয়া বলে বসে, আহা বেচারা আর তর শুইছে না। আমি স্যান্ডেল পায়ে নিচে নামি। বসার ঘরে মনসুর। কি ব্যাপার ভাই, কিছু বলবে? ঝুনু দরজার ফাঁক দিয়ে উকি দিতে লাগলো। মনসুর বলল, আপনি যদি একটু বাইরে আসেন, খুব জরুরি। আমি চমকে উঠলাম। কিছু কি হয়েছে এর মধ্যে? ঘরে না, আসেন ওই চায়ের দোকানটায় বসি। মনসুরের মুখ শুকনো, চোখের নিচে কালি পড়ে আছে। আমি বললাম, কি ব্যাপার, খুলে বলো। এই চিঠিটা পড়েন একটু। গোটা গোটা অক্ষরে লেখা, 8 পাতার একটা চিঠি। সবুজ নামে একটি ছেলেকে লেখা। সবুজের সঙ্গে সে সিনেমায় যেতে পারবে না, বাসার সবাই সন্দেহ করবে। রুনুই লিখেছে 3 মাস আগে। স্তম্ভিত হয়ে গেলাম। কই পেয়েছে এই চিঠি? সবুজ কাল রাতে আমাকে দিয়ে গেছে। ও। কথা বলতে আমার আর সময় লাগলো। আর বলবই বা কি? শুকনো গলায় বললাম, আমাকে কি করতে বলো? বিয়ে ভেঙে দিতে চাও? না মানে, এত আয়োজন, এত কিছু, মানে তুমি কি রুনুর সঙ্গে নিয়ে কথা বলতে চাও? না না, কি কথা বলবো? তবে আপনাকে যদি আপত্তি না থাকে তাহলে ঝুনুকে আমি বিয়ে করতে পারি। সে কি করে হয়? সব করা হয়েছে রুনুর নামে, আজ হঠাৎ করে। আপনি ভালো করে ভেবে দেখুন, তাহলে সব রক্ষা হয়। সব দিক রক্ষার তেমন দরকার নেই। একটা মেয়ে একটা চিঠি লিখে ফেলেছে, এই বয়সে খুব অস্বাভাবিক নয় সেটা। সবুজ আমাকে আরও বলেছে। কি বলেছে? না, সে আমি আপনাকে বলতে পারবো না। সে তো মিথ্যা করেও বলতে পারে। আপনি বরঞ্চ ঝুনুর সঙ্গে। না। আমি তাহলে রুনুর সঙ্গে একটা কথা বলি। না, রুনুকে আর কি বলবে? যা বলবার আমিই বলবো। আমি রুনুর দিকে চোখ তুলে তাকাতে পারছিলাম না। আসন্ন উৎসবের আনন্দ তার চোখে মুখে। সমস্ত ব্যাপারটার জন্য রুনুকেই দায়ী করা উচিত, কিন্তু কিছুতেই তা পারছি না। রুনুকে আমি বড় ভালোবাসি। এই ঘটনাটা তাকে এক্ষুনি জানানো উচিত, কিন্তু কি করে বলবো? রাবেয়া বলল, তুই রুনুকে সমস্ত বল, ওকে নিয়ে বাইরে কোথাও বেড়াতে যা, বাবাকে আমি বলবো। রুনুকে এক চাইনিজ রেস্তোরাঁয় নিয়ে গেলাম। ফ্যামিলি কেবিনে তার মুখোমুখি বসে আমার গভীর বেদনা বোধ হচ্ছিল। রুনুই প্রথম কথা বলল, দাদা তুমি কি কিছু বলবে, না শেষবারের মতো ভালো খাওয়াবে? না রে, কিছু কথা আছে। বুঝতে পারছি, তুমি কি বলবে বলতো। তুমি কিটকির কথা কিছু বলবে, তাই না? কিটকির কথা নয়। আচ্ছা রুনু, ধর তোর বিয়েটা যদি ভেঙে যায় কোনো কারণে, মনে কর বিয়েটা হলো না। এসব কেন বলছো দাদা, কি হয়েছে? তুই সবুজ নামে কোনো ছেলেকে চিঠি লিখেছিলি? হ্যাঁ লিখেছিলাম। তার জন্য কিছু হয়েছে? হ্যাঁ, মনসুর তোকে বিয়ে করতে চাইছে না। কি বলে সে? সে ঝুনুকে বিয়ে করতে রাজি। রুনু চেষ্টা করলো খুব স্বাভাবিকভাবে কথা বলতে, কিন্তু মানুষের মন ভেঙে গেলে সে আর যাই পারুক, অস্বাভাবিক হতে পারে না। খাবার নাড়াচাড়া করতে করতে রুনু সিনেমার কথা তুলল। কোনো বন্ধু এক কবিকে বিয়ে করে রোজ রাতে একগাদা আধুনিক কবিতা শুনছে। সে কথা খুব হেসে হেসে বলতে চেষ্টা করল। ঝুনু কেন যে এত মোটা হয়ে যাচ্ছে এই নিয়ে উদ্বেগ প্রকাশ করল, এবং একসময় খাবারটা এত ঝাল বলে রুমাল বের করে চোখ মুছতে লাগলো। দাদা তুমি মন খারাপ করো না, তোমার মন খারাপ দেখলে আমি সত্যিই কেঁদে ফেলবো।
কোথাও বেড়াতে যাবি? কোথায়? সীতাকুণ্ড যাবি? চন্দ্রনাথ পাহাড় থেকে দূরের সমুদ্র খুব সুন্দর দেখা যায়। যাব। কবে নিয়ে যাবে? চল কালই যাই। না, ঝুনুর বিয়ের পর চলো। ঝুনুর সঙ্গে এই ছেলের আমি বিয়ে হতে দিব না। তুমি বুঝতে পারছো না দাদা। খুব বুঝছি। বিয়ে হলে ঝুনু খুশি হবে। হোক খুশি, এ নিয়ে আমি আর কোনো কিছু বলতে চাই না। তখন সন্ধ্যা উতরে গেছে। রাতের নিয়ন আলো জ্বলে গেছে দোকানপাটে, ঝকঝক করছে আলো। 12ই আশ্বিন ঝুনুর সঙ্গে বিয়ে হয়ে গেল মনসুরের। বাবা রাবেয়ার প্রবল মতের সামনে টিকতে পারলাম না। ঝুনু বেশ অবাক হয়েছিল, তাকে কিছু বলা হয়নি। তবে সে যে আজ করতে পেরেছে তা বোঝা যাচ্ছিল। ঝুনু যতটা আপত্তি করবে মনে করেছিলাম ততটা করেনি দেখে কিছুটা বিস্মিত হয়েছি। আত্মীয় স্বজনরা কী বুঝলো কে জানে, বিশেষ উচ্চবাচ্য করল না। শুধু মন্টু বিয়ের আগের দিন বাসা ছেড়ে চলে গেল। তার নাকি কোথায় যাওয়া অত্যন্ত প্রয়োজন, বিয়ের পর ফিরবে। বাবা স্থবির আলো সিভি চেয়ারে শুয়ে শুয়ে সিগারেট টানতে লাগলেন। বিয়েতে রুনুটা আহ্লাদ করলো সবচেয়ে বেশি। গান গেয়ে গল্প বলে আসর জমিয়ে রাখল। তার জন্য ফুপুর ফাজিল মেটা পর্যন্ত ঢং করার সুযোগ পেল না। আসর ভাঙল অনেক রাতে। ছোট ছোট ছেলেমেয়েরা ঘুমিয়ে পড়েছে, মেয়েরা আড়ি পেতেছে বাসর ঘরে, বরযাত্রীরা হইচই করে তাস খেলছে। সারা দিনের পরিশ্রমে খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম। সব ক্লান্তি ছেড়ে ফেলে রুনুর ঘরে এসে দাঁড়ালাম। টেবিল ল্যাম্পে শেড দিয়ে রেখেছে। ঘরে আড়াআড়িভাবে একটা লম্বা ছায়া পড়ছে আমার। রুনুর মুখ দেখা যাচ্ছে না। আমি নিঃশব্দে বসলাম রুনুর পাশে। কে? ও দাদা, কখন এসেছো? কি হয়েছে? না, কিছু হয়নি, ভাবলাম তোর সঙ্গে একটু গল্প করি। রুনু অনেকক্ষণ তাকিয়ে রইল আমার দিকে। হঠাৎ করে ফুপিয়ে ফুপিয়ে বলতে লাগলো, তোমার গা ছুঁয়ে বলছি দাদা, আমার একটুও খারাপ লাগছে না, আমি বেশ আছি। সবুজকে বিয়ে করবি রুনু? না না, কি বলো? না কেন? কখনো না, ওটা একটা বদমাস। তবে যে চিঠি লিখেছিলি? এমনি তামাশা করতে, ও যে লিখতো খালি খালি। আয় বাইরে একটু হেঁটে আসি, দেখ কি জ্যোৎস্না। সত্যি অপরূপ জ্যোৎস্নায় সব যেন ভেসে যাচ্ছে। চারদিক চিকচিক করছে নরম আলোয়। আপনাতেই মনের ভেতর একটা বিষণ্ণতা জমা হয়। এটা কি মাস বলতো রুনু? অক্টোবর মাস। বাংলা বল। বাংলাটা জানি না। ফাল্গুন? আশ্বিন। আশ্বিন মাসে সবচেয়ে সুন্দর জ্যোৎস্না হয়। আয় বাইরে গিয়ে দেখি। ঘরের বাইরে এসে দাঁড়াতেই মন জুড়িয়ে গেল। ঝিরঝির করে বাতাস বইছে, ফুটফুটে জ্যোৎস্না চারদিকে। সব কেমন যেন স্বপ্নের মতো মনে হয়, বড় ভালো লাগে। ওটা কে দাদা, ওই যে চেয়ারে বসে? তাকিয়ে দেখি কে যেন ইজি চেয়ারে মূর্তির মতো বসে আছে। একটা হাত অবসন্নভাবে ঝুলছে, অন্য হাতটি বুকের ওপর। রাবেয়া, চিনতে পারছিস না? না তো, চল আপার কাছে যাই। ও থাকুক একা একা, আয় এদিকায়। দাদা, তোমার কি আমার উপর বিরক্ত হয়েছ? কেন? চিঠি লিখেছি বলে। তোর কি মনে হয়? রুনু প্রশ্নের জবাব দিল না, চুপচাপ হাঁটতে থাকলো। রুনু, ছেলেবেলার কথা মনে পড়ে? কোন কথা? তুই যে একদিন পালিয়েছিলি। ও মনে আছে। ঝুনু একটা কাপ ভেঙে ফেলেছে, ভেঙেই দৌড়ে পালালো, আর আম্মা এসে আমার গালে ঠাস করে এক চর। তারপর কি ঝামেলায় পড়লাম সবাই। তোর কোনো খোঁজ নেই। সকাল গেল, দুপুর গেল, সন্ধ্যা গিয়ে রাত, তবু তোর খবর নেই। বাসায় খাওয়া দাওয়া বন্ধ। বাবা সারাদিন খুঁজেছেন এখানে ওখানে, আড়ালে আড়ালে চোখের পানি ফেলেছেন। আমি থানায় খবর দিতে গেছি। মা কিন্তু বেশ স্বাভাবিক, যেন কিছুই হয়নি। আর ঝুনুটা করলো কি? সন্ধ্যাবেলায় রাবেয়াকে জড়িয়ে ধরে ভিউ ভিউ করে সে কি কান্না। কোনো মতে বলল, আপা আমি ভেঙেছি কাপটা, রুনু ভাঙেনি। তো সব মনে আছে? খুব মনে আছে। আমি চুপচাপ বসে আছি ছাদে, তোমরা কেউ তো ছাদে খুঁজতে আসোনি। সারাদিন একা একা বসেছিলাম, রাত হতেই ভূতের ভয় নেমে এসেছি। তারপর কি হলো? আরেকটা চর খেলাম। চরটা কে দিয়েছিল মনে আছে? হ্যাঁ, তুমি। সশব্দে দুজনে হেসে উঠলাম। কে কে হাসছে? তাকিয়ে দেখি রাবেয়া টলতে টলতে আসছে। ও তোরা, বেশ ভয় পেয়েছি, হঠাৎ করে হাসলি, ধক করে উঠেছে বুকটা। বস রাবেয়া, গল্প করি। না, ভোর হয়ে আসছে দেখছিস না, সবাই চাটা খাবে, এত মানুষের ব্যাপার। আমি রান্নাঘরে যাই। চল আপা, আমিও যাই। ভোরের কাকের কাকা শোনা যাচ্ছে।
আকাশ ফর্সা হয়ে উঠেছে ধীরে ধীরে। বুঝতে পারছি মনের ভেতর জমে থাকা অবসাদ কেটে যাচ্ছে। ঠিক ভোর হবার মুহূর্তে মনের গ্লানি কেটে যায়, সুন্দর সুখের স্মৃতিগুলি ফিরে আসে। কিটকি লিখেছে, গতকাল নৌকায় করে 6 মাইল উত্তরে ক্যান্সার সিটিতে গিয়েছিলাম বেড়াতে। ওমা, আমাদের দেশের ময়লা ঘিঞ্জি চাঁদপুরের মতো দেখতে। এটিকে আবার বাহার করে বলা হচ্ছে সিটি। শহরটা বাজে, কিন্তু শহর থেকে বেরুলেই চোখ ভরে ওঠে। নীল সমুদ্র, নীল নীল পাহাড়, ঘন নীল আকাশ, কি অদ্ভুত। আপনি যদি আসতেন তাহলে খুব ভালো লাগতো আপনার, সত্যি বলছি। আইএ পরীক্ষায় রুনু ফেল করলো। বেশ অবাক হলাম আমরা। পড়াশোনায় আমার সব ভাই বোনই ভালো। রুনু নিজে 700-র উপর নম্বর পেয়ে ম্যাট্রিক পাস করেছিল। অঙ্কে আর ভূগোলে লেটার মার্ক ছিল। পরীক্ষা একেবারে ফেল করে বসবে এটা কখনো ভাবা যায় না। কাগজে তার রোল নাম্বার যখন কিছুতেই খুঁজে পাচ্ছি না এবং রোল নাম্বারটি পাওয়া যাবে না এটিও ধারণা করতে পারছি না, তখন রুনু বলল, খুঁজে লাভ হবে না দাদা, আমি ফেল করেছি। ফেল করবি কেন? খাতায় কিছু লিখিনি। ইতিহাসের খাতায় সম্রাট বাবরের ছবি এঁকে দিয়ে এসেছি। কার ছবি? সম্রাট বাবরের। কিন্তু পরিবর্তনটা এত ধীর গতিতে হচ্ছিল আমি ঠিক ধরতে পারিনি রুনুর। হয়তো বই নিয়ে পড়তে বসেছে, আমি যাচ্ছি পাশ দিয়ে, হঠাৎ ডাকলো, দাদা শোন একটু। কি? মানুষের গোস্ত যদি বাজারে বিক্রি হতো তাহলে তোমার গোস্ত হতে সবচেয়ে সস্তা। তুমি যা রোগা। এই জাতীয় কথাবার্তা রুনু আগে বলতো না। কিংবা আরেকটা উদাহরণ ধরা যাক, একদিন রাবেয়াকে গিয়ে সে বলছে, আপা একটা কথা শুনবে? তোমার মাথাটা কামিয়ে ফেলবে। কেন? এমনি বলছি, ঠাট্টা করছি। রুনুর এ জাতীয় কথাবার্তা কোনো বিক্ষিপ্ত ঘটনা নয়। রুনু বদলে যাচ্ছিল, কথাবার্তা কমিয়ে দিচ্ছিল। অথচ তার মতো হইচই করা মেয়ে আমি খুব কম দেখেছি। বাসায় যতক্ষণ আছে গুনগুন করে গান গাইছে, রেডিও কানের কাছে নিয়ে উপর হয়ে শুয়ে আছে বিছানায়। সিনেমার তো কথাই নেই, প্রতি সপ্তাহে দেখা চাই। তার হাতে টাকা পড়তে না পড়তে ধোয়ার মতো উড়ে যাচ্ছে। যখনই দেখতাম রাতের খাওয়ার পর রুনু আমার ঘরে ঘুরঘুর করছে কিংবা আমার পরিষ্কার করে সাজানো বিছানা আবার নতুন করে ছাড়ছে, তখনই বুঝতাম তার কিছু টাকার প্রয়োজন। কি রে রুনু, টাকা দরকার? না না। সেদিন যে 10 টাকা দিলাম খরচ করে ফেলেছিস? হ্যাঁ। আরও চাই? না। প্যান্টের পকেটে হাত দে, মানিব্যাগ পেয়েছিস? খোল, একটা নোট নিয়ে যা। 10 টাকারটাই নিলি? ডাকাত একেবারে। সেই রুনু এমন বদলে গেল আমরা কেউই বুঝতে পারলাম না। পরীক্ষার রেজাল্ট শুনে তার কোনোই ভাবান্তর নেই। সেদিন শুনি জানালা দিয়ে মুখ বের করে ওভারসিয়ার চাচাকে ডাকছে, ও চাচাজি শুনছেন? কি মা? আমার পরীক্ষার রেজাল্ট হয়েছে, ফেল করেছি। একমাত্র বাবাই রুনুকে ধরতে পেরেছিলেন। প্রায়ই বলতেন, রুনুটার কি কোনো অসুখ করেছে, এমন দেখায় কেন? একদিন রুনুকে আসমানি রঙের একটি চমৎকার শাড়ি এনে দিলেন, সিনেমা দেখাতে নিয়ে গেলেন। শেষ পর্যন্ত মন ভালো থাকবে বলে পাঠালেন ঝুনুর কাছে। ঝুনুর বাসা থেকে ফিরে এসে রুনু অসুখে পড়ল। প্রথমে একটু জ্বর জ্বর, শেষটা একেবারে শয্যাশায়ী। একদিন দুদিন করে 3 দিন করে 15 হয়ে গেল, অসুখ আর সারে না। ডাক্তার কখনো বলে দুর্বলতা, কখনো বলে রক্তহীনতা, কখনো বা লিভার ট্রাবল। সঠিক রোগটা আর ধরা পড়ে না। রাতে সে বড় ঝামেলা করে, নিজে একটুও ঘুমায় না, কাউকে ঘুমোতে দেয় না। রাবেয়া প্রায় সারা রাত জেগেই থাকে, মাথায় হাত বুলিয়ে দেয়, গল্প পড়ে শোনায়, পিঠ চুলকে দেয়। অনেক রাতে যখন রাবেয়া বলে, আমি একটু শুই রুনু, না না শুলে তুমি ঘুমিয়ে পড়বে। তোর বালিশের একটু মাথাটা রাখি, ভীষণ মাথা ধরেছে। তুমি বরং 1 কাপ চা খেয়ে এসো, ঘুমোতে পারবে না। খোকাকে ডাকি, ও তোর পাশে এসে বসবে। না, তুমি বসে থাকো। কলেজ থেকে ফিরে আমি এসে বসি রুনুর পাশে। কিরে, জ্বর কমেছে? কপালে হাত দিয়ে প্রবল জ্বরের আঁচ পাই। রুনু ঘোলাটে চোখে তাকায়। বেশ জ্বর তো, খারাপ লাগে? না। মাথায় হাত বুলিয়ে দিই। দাও। চিটাগং ভালো লেগেছিল রুনু? সমুদ্র দেখতে গিয়েছিলি? না। আচ্ছা, একবার তোদের সবাইকে নিয়ে সমুদ্র দেখতে যাব। কক্সবাজারে হোটেল ভাড়া করে থাকবো, খুব ফুর্তি করব, কি বলিস? করব। জ্বরের ঘোরে রুনু ছটফট করতে লাগলো। হঠাৎ অপ্রাসঙ্গিকভাবে বলে উঠল, দাদা, ঝুনু এখন আর আমাকে একটুও দেখতে পারে না। কেন দেখতে পারে না? কি জানি কেন, আমার সঙ্গে কথা বলেনি, কিন্তু আমার কি দোষ? মন্টু চলে যায় ডাক্তার আনতে।
রুনু আচ্ছন্ন হয়ে পড়ে থাকে। ভাত খেতে খেতে রাবেয়া বলে, খোকা শোন, তোকে একটা কথা বলি। কি কথা? রুনুটা বাঁচবে না রে। কি বলছিস আবুল তাবুল? আমার কেন জানি শুধু মনে হচ্ছে, কাল রাতে রুনুর জন্য গরম পানি করে নিয়ে গেছি, দেখি ওর মাথার পাশে কে একজন মেয়ে বসে আছে। কি বলছিস এইসব? সত্যি, কে যে বসেছিল ঠিক বলতে পারবো না, তবে আমার মনে হয় তিনি মা। অল্প কিছুক্ষণের জন্য দেখেছি। যত সব রাবিশ। ঠিকই বলছি, আমি ভয় পেয়ে বাবাকে ডেকে আনি। বাবাকে বলেছিস কিছু? না, বলিনি। দেখতে দেখতে রুনুর জ্বর খুব বাড়ল, ছটফট করতে লাগলো। মাথায় পানি ঢাকতে বললেন ডাক্তার। জ্বরের ঘরে রুনু ভুল ভুল বকতে লাগলো। কি বলছিস রুনু? কই দাদা, কিছু বলছি না তো। রাবেয়াকে বলল, আপা এক গ্লাস পানি আনো, কানায় কানায় ভরা থাকে যেন, আমি সবটা চুমুক দিয়ে খাবো। তারপর বাবাকে ডাকলো। বাবা রুনুকে কোলে নিলেন। বাবার পা কাঁপছিল। আমি বাবার একটা হাত ধরলাম। রুনুটা এই কদিনে ভীষণ রোগা হয়েছে। বাবার পিঠের ওপর তার দুটি শীর্ণ হাত আড়াআড়ি ঝুলছে। বাবা বাইরে চলেন, বাইরে যাব। সবাই বাইরে এসে দাঁড়ালাম। সে রাতে খুব জোছনা হয়েছিল। জাম গাছের পাতা চিকচিক করছিল জোছনায়। উঠোনে চমৎকার সব নকশা হয়েছিল গাছের পাতার ছায়ায়। রুনু ফিসফিস করে বলল, বাবা কাল রাতে আমি মাকে দেখেছি, মা আমার পাশে এসে বসেছিলেন। আমি কি মারা যাচ্ছি বাবা? না মা, ছি, মারা যাবে কেন? তোমরা কি রাগ করেছো আমার ওপর? আরে রাগ করব কেন, মিষ্টি মা আমার। আমি যে আরেকটা ছেলেকে চিঠি লিখেছিলাম। রাবেয়া রুনুকে কোলে নিয়ে বসে আছে। বাবার মন্টু গেছে ডাক্তার ডেকে আনতে। রুনু চোখ বড় বড় করে তাকিয়ে আছে আমাদের দিকে। তার ফর্সা সরু আঙুল থরথর করে কাঁপছে। আমরা সবাই বুঝতে পারছিলাম রুনু মারা যাচ্ছে। রুনু মারা যাওয়ার পর আমার মনে হলো মায়ের মৃত্যু আমি ঠিক অনুভব করতে পারিনি। মা যখন মারা যান তখন অনেক রকম দুশ্চিন্তা ছিল। নিনুকে কে মানুষ করবে, ঘর সংসার কি করে চলবে। কিন্তু এখন কোনো দুশ্চিন্তা নেই। রুনুর জন্য কোনো কিছু আটকে থাকার কথা ওঠে না। কিন্তু সমস্ত যেন আটকে গেল। রুনুর কথা মুহূর্তের জন্য ভুলতে পারি না। মনে হয় গভীর শূন্যতায় ক্রমাগত তলিয়ে যাচ্ছি। অসহ্য বোধ হওয়ার লম্বা ছুটি নিয়ে নিয়েছি। দীর্ঘ অবসর সময়ও কাটে না কিছুতেই। একবার ভাবলাম বাইরে কোথাও যাই। কতদিন রুনুকে নিয়ে বাইরে যেতে চেয়েছি, সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়, কক্সবাজার, দিনাজপুরের পঞ্চগড়, কিন্তু যাওয়া হয়ে ওঠেনি। কিছুই ভালো লাগে না। শুয়ে শুয়ে দীর্ঘ সময় কাটে। বাবা তার ছোট ঘর থেকে কখনোই বের হন না। তার হাঁপানি বড্ড বেড়েছে। মন্টু যে কখন আসে কখন যায় তাও বুঝতে পারি না। শুধু নিনুর দাপাদাপি শোনা যায়। সে খেলে আপন মনে, পাগলের মতো কথা বলে একা একা। একদিন রুনুর ছোট ট্রাঙ্কটা খুলে ফেললাম। কত কি সাজিয়ে রেখেছে সেখানে। প্রথম বেতন পেয়ে তাকে 10 টাকার নোট দিয়েছিলাম একটা। নোটের উপর লিখে দিয়েছিলাম, প্রিয় রুনুকে ইচ্ছে মতো খরচ করতে। রুনু সেটি খরচ করেনি, যত্ন করে রেখে দিয়েছে। একটি অতি চমৎকার মোমের পুতুল। আগে কখনো দেখিনি, কোত্থেকে এনেছিল কে জানে। তার নিজের ফটো কয়েকটি কিটকির ক্যামেরায় তোলা। স্কুলের ক্রীড়া প্রতিযোগিতায় পাওয়া 2টি ছোট কাপ, একটি কবিতার বই, তাতে লেখা রাবেয়া আপাকে রুনু। 5-6টি সাদা রুমাল, প্রতিটির কোণায় ইংরেজিতে লেখা তার নিজের নামের অধ্যক্ষর। পুরানো ডায়েরি পেলাম একটা, পড়তে পড়তে চোখ ভিজে ওঠে। 17/1/71। আজ রাবেয়া আপা আমাকে বকেছে। মিটসেফ খোলা রেখেছিলাম আর বিড়ালে দুধ খেয়ে গেছে। প্রথম খুব খারাপ লাগছিল, আপাটা সেটি বুঝতে পারলো। বিকেলে আমাকে ডেকে এমন সব গল্প বলতে লাগলো যে হেসে বাঁচি না। একটি গল্প এইরকম, এক মাতাল রাতের বেলা মদ খেয়ে উল্টে পড়েছে নর্দমায়। বিরক্ত হয়ে বলছে, ওরে বেটা নর্দমা, তুই দিনের বেলায় থাকিস রাস্তার পাশে আর রাত হলে এসে যাস রাস্তার মাঝখানে। 14/2/71। কিটকি আপা আমাকে এমন একটি কথা বলেছেন যে আমি অবাক। সবাইকে সে কথারই বলতে ইচ্ছা হচ্ছে, কিন্তু বলা যাবে না। আল্লাহর কসম দিয়ে দিয়েছেন তিনি। 30/3/71। আজ একটা মজার ব্যাপার হয়েছে। দুপুরে আমি শুয়ে আছি, বাবা চুপি চুপি এসে ঘরে ঢুকে বলতে লাগলেন, রাবেয়া, রুনুটার কি হয়েছে, ও এমন মন মরা থাকে কেন? আমি উঠে বললাম, আপা তো এখানে নেই বাবা। আর কই, আমার তো কিছুই হয়নি। বাবার মুখের অবস্থা যা হয়েছিল। বদলে গেছিস কিটকি।
লম্বা হয়েছি না? হ্যাঁ, আর রোগাও হয়েছিস। আপনিও বদলেছেন। কি বাজে গোফ রেখেছেন। বাজে? হ্যাঁ, বাজে আর জঘন্য, দেখলেই সুরসুরি লাগে। ম্যানিলার কথা বল। সে তো চিঠিতেই বলেছি। মুখে শুনি। রাবেয়া ট্রেতে চা সাজিয়ে আনলো। কিটকি হাসতে হাসতে বলল, রাবেয়া আপা আগের মতোই আছেন। না রে, স্বাস্থ্য ভালো হয়েছে। এই দেখ হাতে কত জোর। ও, আমার ঘাড় ভেঙে ফেলছেন। ফ্র্যাকচার হয়েছে নিশ্চয়ই। ফ্র্যাকচার হয়নি, হাড় জখম হয়েছে কিনা সেটা বল। কিটকি বলল, রুনুর কথা বলেন। না, রুনুর কথা থাক। মন্টুর নাকি একটা কবিতার বই বেরিয়েছে? হ্যাঁ, কিছু কিংসুক নাম। তোমাকে নিশ্চয়ই দেবে এক কপি। কেমন হয়েছে? আমি কবিতার আর কি বুঝি, তবে সবাই ভালো বলছে। আপনার প্রফেসরের কি খবর? খবর নেই কোনো। বেতন বেড়েছে, ব্যাংকে কিছু জমেছে, খরচপত্র তো বিশেষ তেমন কিছু নেই। রাবেয়া আপা শেষ পর্যন্ত আর বিয়ে করলেন না? না। কেন? রাবেয়া করতে চাইল না, বাবা খুব চেষ্টা করছিলেন। বিকেলে কিটকি চা খেয়ে চলে গেল। কিটকিকে অন্যরকম লাগছিল। ছেলে মানুষই যা ছিল ধুয়ে মুছে গেছে। ভারী সুন্দর হয়েছে দেখতে, চোখ ফেরানো যায় না এমন। সারা সন্ধ্যা কিটকির কথা ভাবলাম। ছোটবেলা কিটকি আমার জন্য এক ধরনের আকর্ষণ অনুভব করত, এখনও করে কিনা কে জানে। তাকে সরাসরি কিছু বলার মতো সাহস আমার নেই, কিন্তু বড় জানতে ইচ্ছে করে। রাত 10টার দিকে রাবে আমার ঘরে এলো। কি রে, জেগে আছিস? খুব লম্বা চুল তো তোর। একটা বেনি কেটে নিয়ে যে কেউ ফাঁস নিতে পারবে। প্রেমের ফাঁস বল। কিটকিকে দেখে খুব রস হয়েছে না? মন পেয়েছিস? রমণীর মন সহস্র বছরও সখা সাধনার ধন। তোর সাধনাই বা কম কি? 5 বছর অনেক লম্বা সময়। খোকা, তোর কাছে একটা কাজে এসেছি। কী কাজ? আমাকে না কলেজে ভর্তি করিয়ে দে, কিছু পড়াশোনা করি। এতদিন পর হঠাৎ? এমনি ইচ্ছা হলো। আর একটা মাস্টার রেখে দিস, কিছু তো ছাই মনেও নেই। আচ্ছা, দেব। আবার ছেড়ে দিবি না তো? না না, ছাড়বো না। ঝুনুর ছেলে হবে, যাতে কেউ গিয়ে তাকে নিয়ে আসে, সেজন্য সে সবার কাছে চিঠি লিখেছে। তার আসতে দেবে কিনা কে জানে। মোটেই ভালো ব্যবহার করছে না তারা। রুনো মারা যাবার পরও আসতে দেয়নি। তবু বাবা যাচ্ছেন আনতে, সঙ্গে রাবেয়াও যাবে। যদি ঝুনু আসে তবে বেশ হয়, অনেক দিন দেখি না ওকে, খুব দেখতে ইচ্ছে করে। রাবেয়া কলেজে ভর্তি হয়েছে, উৎসাহ নিয়ে রাত জেগে পড়ে। ছুটির দিনগুলি ছাড়া তাকে পাওয়াই যায় না। রোববারে ফুর্তি হয় এই কারণেই। সবাই রোববারের জন্য মনে মনে অপেক্ষা করি। মন্টু এক দৈনিক পত্রিকা অফিসে সহসম্পাদক হয়েছে, বেশ ভালো বেতন। বিয়েটাও পাশ করেনি, কিন্তু বেশ গুছিয়ে ফেলেছে। অবাক হওয়ারই কথা। তার দ্বিতীয় বই শুধু ভালোবাসা সাহিত্য পুরস্কার পেয়েছে। মন্টু এখন নামী ব্যক্তি, অনেকেই তার কাছে আসে। মন্টু তো বাসাতে থাকে কমই, বাবা গিয়ে তাদের সঙ্গে আলাপ করেন। এ ব্যাপারে বাবার উৎসাহ প্রায় সীমাহীন। কোন পত্রিকায় কী লিখলো তা তিনি অসীম ধৈর্য নিয়ে খোঁজ রাখেন, সযত্নে পেপার কাটিং জমিয়ে রাখেন। মন্টুর কাছে শুনেছি একদিন বাবা নাকি কোন বইয়ের দোকানে ঢুকে অত্যন্ত গম্ভীর হয়ে জিজ্ঞেস করেছেন, আপনার এখানে কিছু কিংসুক কবিতার বইটি আছে? না, নেই। তাহলে শুধু ভালোবাসা বইটা আছে? না, সেটাও নেই। ভালো ভালো বইই নেই, আপনারা কেমন দোকানদার? মন্টুর সঙ্গে কবিতা নিয়ে আলাপ করতেও তার খুব উৎসাহ। মন্টু এ ব্যাপার অত্যন্ত লাজুক বলেই তিনি সুযোগ পান না। সত্য মিথ্যা জানি না, শুনেছি বাবা ওভারসিয়ার কাকুর বড় ছেলের বউকে প্রায়ই মন্টুর কবিতা আবৃত্তি করে শোনান। এই মেয়েটিকে বাবা খুব পছন্দ করেন। মেয়েটির চেহারা অনেকটা রুনুর মতো, পেছন থেকে দেখলে রুনু বলেও ভ্রম হয়। নিনুও অনেক বড় হয়েছে। সেদিন তাকে নিয়ে রাস্তায় বেরোতে এই দুটি ছেলে শীষ দিল। নিনুকে বললাম, নিনু, কোনো ছেলে তোকে চিঠি ফিঠি লিখলে না পড়ে আমাকে দিয়ে দিবে, আচ্ছা? নিনু লজ্জায় লাল হয়ে ঘাড় নেড়েছে। সেদিন রবিবার, সবার বাসায় থাকার কথা, কিন্তু বাসায় নেই কেউ। বাবা রাবেয়া গেছে ঝুনুকে আনতে। মন্টু তার পত্রিকা অফিসে। পত্রিকা অফিসের কাজ নাকি পুলিশের কাজের মতো, ছুটির কোনো হাঙ্গামাই নেই। বাসায় আমি আর নিনু। আমি ভেতরে বসে কাগজ পড়ছি। নিনু বলল, দাদা, একজন ভদ্রলোক এসেছেন। কীরকম ভদ্রলোক? বুড়ো, চোখে চশমা। বেরিয়ে এসে দেখি বড় মামা। অনেক দিন পর দেখা, কিন্তু চিনতে অসুবিধা হলো না। বড় মামা বললেন, আমাকে চিনতে পারছো? জি, আপনি তো বড় মামা। অনেক দিন পর দেখা, চেনার কথা নয়। তুমিও বড় হয়েছ, আমিও বুড়ো। কি করো এখন? এখানকার একটা কলেজে প্রফেসরি করি। বেশ বেশ। বাসায় আর কেউ নেই? খালি খালি লাগছে? জি না, বাবা এবং রাবেয়া গিয়েছেন চিটাগং।
আমার এক বোনের সেখানে বিয়ে হয়েছে। আমার আব্বা মানে তোমাদের নানা মারা গিয়েছেন দিন 7 হলো। কি হয়েছিল? তেমন কিছু নয়, বয়স তো আর কম হয়নি, তার 90-এর কাছাকাছি। আজকালকার দিনে এত বাঁচে না আর কেউ। আমাকে আসতে দেখে অবাক হয়েছ না? না না, অবাক হব কেন? আপনি চা খাবেন? চা ছেড়ে দিয়েছি, ডায়াবেটিসে ভুগছি। আচ্ছা দাও 1 কাপ চিনি ছাড়া। বাবা শেষের দিকে তোমাদের কথা কেন জানি খুব বলতেন। তিনি সিলেটে আমার ছোট ভাইয়ের কাছে ছিলেন। অসুখের খবর শুনে আমি গিয়েছিলাম। বাবা প্রায়ই বলতেন ঢাকা গিয়েই তোমাদের এখানে আসবেন। আগে কখনো এমন বলেননি। বয়স হলে অনেক ভ্যালুস বদলে যায়, তাই না? জি। শিরিন খুব আদরের ছিল সবার, তবে বড় গোয়ার ছিল। জানো তো, মেয়েদের 2টি জিনিস খুব খারাপ, একটি হচ্ছে সাহস, অন্যটি গোয়ার তুমি। শিরিনের অনেক গুণ ছিল, সাধারণত মেয়েদের থাকে না। যখন সেখানে চলে আসলো তখন সবাই দুঃখিত হয়েছিলাম। গুণ বিকাশে পরিবেশের প্রয়োজন হয়তো। নিনু চা নিয়ে ঢুকলো। মামা চায়ে চুমুক দিয়ে চমকালেন। এ কি খুকি, চিনি দিয়ে এনেছো যে? নিনু আধা জিভ বের করে ফেলল। মামা বললেন, ঠিক আছে ঠিক আছে, একদিন একটু অনিয়ম হোক না হয়। তোমার এক ভাই শুনেছে খুব নাম করেছে। আমি ঠিক চিনতাম না, কিটকি আমাকে বলল। কিটকি আমার ভাগ্নি, চিনেছ? জি। তোমার বাবা আসলে সবাইকে নিয়ে যাবে আমাদের বাসায়, আমিই নিয়ে যাব। তোমার মার অনেক গয়না ছিল, সব ফেলে এসেছিল, সেগুলোও নিয়ে আসবে। মামা নিনুকে ডেকে আদর করতে লাগলেন। ফুলের মতো মেয়ে, তুমি যাবে মা আমার বাসায়? তোমাকে একটা জিনিস দিব। কি জিনিস? একটা ময়ূর, হিল ট্র্যাকটা থাকে, এক বন্ধু আমাকে দিয়েছিল। পেখম হয়? হয় বোধ করি, আমি অবশ্য পেখম হতে দেখিনি। মামা, মার একটা পুরনো রেকর্ড ছিল নাকি? হ্যাঁ হ্যাঁ আছে এখনো, তুমি চাও সেটি? শুনতে ইচ্ছে হয় খুব। নিশ্চয়ই নিশ্চয়ই, মার গান শুনতে ইচ্ছে তো হবেই, পাঠিয়ে দেব আমি, আমার মনে থাকবে। ঝুনুকে শেষ পর্যন্ত আসতে দিল তারা। 3 বছর পর দেখছি। মা হতে যাবার আগের শারীরিক অস্বাভাবিকতা একটু যেন লজ্জিত। ছেলেবেলার উচ্ছলতা ঢাকা পড়েছে অপরূপ কমনীয়তায়। মোটা হওয়াতে একটু যেন ফর্সাও দেখাচ্ছে। দুপুরবেলা সে যখন এসেছে তখন আমি কলেজে। মন্টু পাশের বাড়ি থেকে ফোন করলো আসতে। পরীক্ষা সংক্রান্ত জরুরি মিটিং ছিল, আসতে পারলাম না। সারাক্ষণই ভাবছিলাম কেমন না জানি হয়েছে ঝুনুটা। সেদিনও একটা চিঠি পেয়েছি। তুমি তো মনে করো বিয়ে করে ঝুনু বদলে গেছে, বাসায় কারোর সঙ্গে কোনো যোগ নেই, তাই বাসার কোনো খবরই আমাকে দাও না। রাবে আবার যে জ্বর হয়েছিল সে তো তুমি কিছুই লেখনি, বাবার চিঠিতে জানলাম। আর আমি এত কেঁদেছি, তোমরা সবাই আমাকে পর মনে করছে এই জন্য। মন্টুর কবিতার বই বেরিয়েছে, মন্টু আমায় পাঠায়নি। আমি নিজে যখন একটা কিনেছি তার 10 দিন পর সে বই পাঠিয়েছে। কেন, আগে পাঠালে কি এমন ক্ষতি হতো? মন্টু তার বইয়ে পেন্সিল দিয়ে লিখেছে, শুক্রন্দোষী বন্ধু ঝুনুকে। আমি বুঝি শুক্রন্দোষী? মন্টুকে হাতের কাছে পেলে কাঁদিয়ে ছাড়ব। সন্ধ্যাবেলায় বাসায় এসে শুনি ঝুনু পাশের বাড়ি বেড়াতে গেছে। চায়ের পেয়ালা হাতে বারান্দায় একা একা বসে পেপার দেখছি, এমন সময় সে এলো। কি একটা ব্যাপারে ভীষণ খুশি হয়ে হাসতে হাসতে আসছে। আমায় লক্ষ্য করেনি দেখে নিজেই ডাকলাম, ঝুনু আয় এদিকে। তারপর কিছু বোঝে ওঠার আগেই তার হাতের ধাক্কায় আমার হাত থেকে চায়ের পেয়ালা ছিটকে পড়ল, এবং প্রথমে যা বুঝতে পারলাম তা হচ্ছে ঝুনুটা আমায় জড়িয়ে ধরে ব্যাকুল হয়ে কাঁদছে। প্রথম উচ্ছ্বাসটা কাটল অল্পক্ষণেই, কান্না থামল না। অনেকদিন পর প্রিয় জায়গায় ফিরে আসা, রুনুর মৃত্যু, নিজের জীবনের অশান্তি, সব মিলিয়ে যে কান্না, তা একটু দীর্ঘস্থায়ী তো হবেই। ঝুনু চা খা, তারপর আবার কান্না শুরু কর। মন্টু তোকে শুক্রন্দোষী কি আর শুধু শুধু লিখেছে? ঝুনুর সঙ্গে সঙ্গে মনে হলো পুরনো দিনগুলি যেন ফিরে এসেছে। আগের মতো হই হল্লা হতে লাগলো। নিনুর চুল ঘন হয়ে উঠবে বলে একদিন ঝুনু মহা উৎসাহে নিনুর মাথা মুড়িয়ে দিল। নিনু তার কাটা চুল লুকিয়ে রাখলো তার পুতুলের বাক্সে। এই নিয়ে ফুর্তি হলো খুব। মন্টু ছড়া লিখলো একটা, নিনুর চুল। নিজের পত্রিকায় ছবি দিয়ে ছাপিয়ে ফেললো সেটি। নিনুও মন্টুর খাতায় গোপনে লিখে রাখলো, মন্টু ভাই একটা বোকা, রোজ খায় তেলা পোকা। ঝুনু সবাইকে একদিন সিনেমা দেখালো। রোববারে পিকনিক হলো আম গাছের তলায়। সময় কাটতে লাগলো বড় সুখে। সেদিন সন্ধ্যাবেলা মাথার যন্ত্রণায় অস্থির হয়ে শুয়েছি। ঝুনু এসে বলল, মাথায় হাত বুলিয়ে দেবো দাদা? না না, এমনিই সারবে। দেই না একটু? আচ্ছা দাদা, হাসপাতালে নাকি ছেলে বদল হয়ে যায়? ছেলে বদল কীরকম?
ওভারসিয়ার চাচার ছেলের বউ বলছিল হাসপাতালে নাকি ছেলে মেয়েদের নম্বর দিয়ে সব এক জায়গায় রাখে, নম্বরের গন্ডগোল হলেই একজনের ছেলে আরেকজনের কাছে যায়। এই দুশ্চিন্তাতেই মরছিস? পাগল নাকি? না দাদা, সত্যি। ওর এক বন্ধুর নাকি টুকটুকে ফর্সা এক ছেলে হয়েছিল। রিলিজের সময় যে ছেলে এনে দিল সেটি নিগ্রোর চেয়েও কালো। হাসপাতালে যেতে না চাস, বাসায় ব্যবস্থা করা যাবে। তবে এগুলো খুব বাজে কথা ঝুনু। ছেলে হলে কি নাম রাখবি ঝুনু? আরে যাও তো। বল শুনি। একটা তো ভেবেছিস মনে মনে। যেটা ভেবেছি সেটা খুব বাজে, পুরনো। কি সেটা? না। আরে বল না শুনি, কেমন নাম? কিংসুক। এই বুঝি তোর পুরনো নাম? আর মেয়ে হলে কি রাখবি? মেয়ে হলে রাখবো রাখি। চমৎকার। রাখি নামে আমার এক বন্ধু ছিল, এত ভালো মেয়ে, এখন ডাক্তার। আমি আমার মেয়েকে ডাক্তারি পড়াবো দাদা। আমার অসুখ বিসুখ হলে আর চিন্তাই নেই, ভাগ্নিকে খবর দিলেই হলো। আচ্ছা, ইরিত্রা নামটা তোমার কেমন লাগে? নতুন ধরনের নাম, আধুনিক। মন্টু বলেছি ইরিত্রা রাখতে। দুটি নামই আমার ভালো লাগে, কি করব বুঝতে পারছি না। 2 নম্বর মেয়ের নাম ইরিত্রা রাখ। না, 2 নম্বর মেন রাখবো রুনু। রুনু? হ্যাঁ, তাহলে রুনুর মতো লক্ষ্মী মেয়ে হবে। রুনুকে আমারও বড় দেখতে ইচ্ছে করে। মাঝে মাঝে রুনুর ফটোর দিকে তাকিয়ে থাকি। পাতলা পাতলা ঠোঁট চেপে হাসির ভঙ্গিমায় তোলা ছবি, বড় বড় চোখ, বাচ্চা ছেলেদের চোখের মতো দৃষ্টি, সব মিলিয়ে কেন জানি ভারী করুণ মনে হয়। অনেকক্ষণ তাকিয়ে থাকলে বুকের ভেতরে ব্যথা বোধ হয়। মায়ের গানের রেকর্ডটা একটা লোক এসে দিয়ে গেল, খুব যত্ন করে কাগজে মোড়া। রেকর্ডের লেবেলে মায়ের নাম মিস শিরিন সুলতানা। খুব অস্পষ্টভাবে পড়া যায়। হিজ মাস্টার্স ভয়েসের কুকুরের ছবিটার ওপর আবার লাল কালিতে কাঁচা হাতে ইংরেজিতে মায়ের নাম লেখা, হয়তো তিনিই লিখেছিলেন। বাসায় একটা সাড়া পড়ে গেল। ঝুনু তার ছেলে কোলে নিয়ে পুরনো দিনের মতোই লাফাতে লাগলো। বাজিয়ে শোনার মতো গ্রামোফোন নেই দেখে শুধু কাঁদতে বাকি রাখলো। মন্টু রেকর্ড প্লেয়ার আনতে বেরিয়ে গেল তখনই। রাবেয়া কলেজে, সেখানে কি একটা ফাংশন নাকি। মন্টু তাকেও খবর দিয়ে যাবে। বাবাকে দেখে মনে হলো তিনি আমাদের এই হইচই দেখে একটু লজ্জা পাচ্ছেন। নিনুও এতটা উৎসাহের কারণ ঠিক বুঝে উঠতে পারছে না। বাবাকে বললাম, আজ একটা উৎসবের মতো করা যাক বাবা। খুব ঘরোয়াভাবে সন্ধ্যার পর মায়ের কথা আলোচনা হবে, তারপর ঘুমোতে যাওয়ার আগে রেকর্ড বাজানো হবে। এ সবের চেয়ে তো ওই মিলাদ টিলাদি। ঝুনু সঙ্গে সঙ্গে বাতিল করে দিব। সে পরে হবে, আজ দাদা যা বলছে তাই হোক। বাবা তুমি একটু ধূপ এনো, না পেলে আগরবাতি। আমি রেকর্ডটা লুকিয়ে ফেললাম যাতে আগেভাগে কেউ শুনে ফেলতে না পারে। কিটকিকে টেলিফোন করলাম পাশের বাসা থেকে। হ্যালো কিটকি, আমি বুঝতে পারছি আপনি কে, কি ব্যাপার? খালাকে নিয়ে আয় না বাসায় একবার। কি ব্যাপার? এসেই শুনবি। আহা বলেন না। আজ ছোটোখাটো একটা ঘরোয়া উৎসব। কিসের উৎসব? আসলেই দেখবি। আরে বলেন না ছাই। মায়ের গাওয়া রেকর্ডটা বাজানো হবে, তাছাড়া তার স্মৃতিতে একটা ঘরোয়া আলোচনা, এই আর কি। বাহ, সুন্দর আইডিয়া তো। আচ্ছা আমি আসছি। আচ্ছা, মায়ের সঙ্গে তোর তোলা খালার কোনো ছবি আছে? দেখতে হবে। যদি পাস তো। হ্যাঁ হ্যাঁ নিয়ে আসবো। কখন আসতে বলছেন? রাত 8টায়। সন্ধ্যাবেলায় রাবেয়া রিক্সা থেকে পাংশু মুখে নামলো। ভীত গলায় বলল, বাসায় কিছু হয়েছে? না, কি হবে? আরে মন্টুটা এমন গাধা, কলেজে আমার কাছে স্লিপ পাঠিয়েছে, বাসায় এসে খুব জরুরি। আমি তো ভয়ে মরি, না জানি কার কি হলো। না, কি আর হবে, মায়ের রেকর্ডটা দিয়ে গেছে। তাই নাকি? বলবি তো। বাবা দামি দুটি জরির মালা নিয়ে এলেন। ফুলের মালা পেলাম ধারে, অনেক খুঁজেছি। মালা দুটি অনেক বড় হলো। ফটোতে দিতেই ফটো ছড়িয়ে নিচ অব্দি ঝুলতে লাগলো। বসার ঘরটা সুন্দর করে সাজানো হলো। চেয়ার টেবিল সরিয়ে মেঝেতে বিছানা করা হলো। ধূপ পোড়ানো হলো। স্মৃতি হিসেবে পায়ের পার্কার কলমটা রাখা হলো। ঠিক 8টায় কিটকি এলো, সঙ্গে খালাও এসেছেন। উৎসবটা কিন্তু যেমনভাবে ভেবেছিলাম তার কিছুই হলো না। খালার সঙ্গে তোলা মায়ের ছোটোবেলাকার ছবিগুলো দেখলাম সবাই। মার কথা কিছু বলবার জন্য অনুরোধ করতেই খালা তার নিজের কথাই বলতে লাগলেন। ছোটোবেলায় কেমন নাচতে পারতেন, কেমন অভিনয় করতে পারতেন, তার করে ইন্দ্রাণীর পার্ট দেখে কোন ডিরেক্টর তাকে ছবিতে নামার জন্য ঝোলাঝুলি করছিলেন, এই জাতীয় গল্প। শেষটায় কিটকি বলল, আপনি একটু রেস্ট নিন মা, আমরা খালুজানের কথা শুনি। না না, আমি আর কি বলবো, আমি কি বলবো, তোমরা বলো, আমি শুনি। কিন্তু জোরাজুরির পরে বাবাকে বলতেই হলো,
তোমাদের মা খুব বড় ঘরের মেয়ে ছিল, আমাকে সে নিজ ইচ্ছে করেই বিয়ে করেছিল। তখন তার খুব দুর্দিন। আমি খুব সাহস করে তাকে বললাম আমাকে বিয়ে করতে। হ্যাঁ, আমি তাকে খুব পছন্দ করতাম। সে খুব অবাক হয়েছিল আমার কথা শুনে, কিন্তু রাজি হয়েছিল সঙ্গে সঙ্গে। না, আমি তার কোনো অযত্ন করিনি। আমার মনে হয় সে শেষ পর্যন্ত খুশি হয়েছিল। যাক, কি আর জানি আমি। তোমরা বরং গানটা শোনো। চোখে আবার কি পড়লো, কি যে মুশকিল। বাবা চোখের সেই অদৃশ্য জিনিসটা নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। মন্টু রেকর্ড চালিয়ে দিল। পুরনো রেকর্ড, তবু খুব সুন্দর বাজছিল। আমরা উৎকণ্ঠ হয়ে রইলাম। অল্প বয়সী কিশোরীর মিষ্টি সেই সুরেলা গলা। বাবার দিকে তাকিয়ে দেখি তার চোখে সেই অদৃশ্য বস্তুটি ফোঁটা ফোঁটা অশ্রুকণা হয়ে ঝরে পড়ছে মেঝেতে। বাবার হঠাৎ কেন জানি শখ হয়েছে রান্নার বই লিখবেন একটি। রকমারি রান্নার কায়দা কানুন নোট বইয়ে লিখে রাখছেন। বাজার থেকে অনেক বইপত্রও কিনে এনেছেন। পুরনো বেগম থেকে ঘেটে ঘেটে নারকেল, ইলিশ বা ছানার ডালনার রন্ধন প্রণালী অসীম আগ্রহে খাতায় তুলে ফেলছেন। এ ব্যাপারে তাকে সাহায্য করছে নিনু আর ওভারশিয়ার কাকুর ছেলের বউ। মাঝে মাঝে দু একটি রান্না বাসায়ও রাধা হয়। সেদিন যেমন নোয়াপতি মিষ্টি বলে একটা মিষ্টি তৈরি হলো। খেতে ভালো হয়েছে বলায় সে কি ছেলে মানুষই খুশি। ভালোই হয়েছে, কিন্তু একটা নিয়ে ব্যস্ত হয়ে থাকছেন। রাবেও তার পড়াশোনা নিয়ে ভীষণ ব্যস্ত। তার দেখা পাওয়াই মুশকিল। যদি বলি আয় রাবে একটু গল্প করি, রাবে আতকে ওঠে। না না, 2 দিন পরে আমার পরীক্ষা, এখন তোর সাথে আড্ডা দিই, পাগল আর কাকে বলে। মন্টু রাতে বাসায় ফেরাই বন্ধ করে দিয়েছে। কয়েকজন বন্ধু মিলে নাকি এক ঘর ভাড়া করেছে, সেখানে গল্পগুজব হয়। কাজেই বাসায় তার বড় একটা আশা হয় না। হঠাৎ 1-8 দিন আসে, মেহমানের মতো ঘুরে বেড়ায়। বাবাকে গিয়ে বলে, মোট রকম রান্নার জোগাড় হলো বাবা? 112। ওহো বাবা, এত? একটা রান্না করো না, আজ খাই। কী কী লাগবে বলো, আমি বাজার থেকে নিয়ে আসি। বাবা মন্টুকে নিয়ে মহা উৎসাহে রান্না শুরু করলেন। ঝুনু চলে যাবার পরপরই আমি একলা পড়ে গেছি। সবাই সবার কাজ নিয়ে আছে। বাসায় আমার তেমন কোনো কাজ নেই। শুয়ে বসে সময় কাটাতে হয়। কাজে আমি দেরি করে বাসায় ফিরি। সেদিন রাত 11টার দিকে ফিরেছি। দেখি রাবেয়া মুখ কালো করে বসে আছে। কি হয়েছে? কিছু হয়নি, তুই হাত মুখ ধুয়ে আয় বলছি। বল শুনি, কি ব্যাপার? তুই কলেজে যাবার পরপরই খালা এসেছিলেন। কি জন্যে? তুই জানিস না কিছু? না তো। কিটকির বিয়ে আগামীকাল রাতেই সব সেটেল হবে। খালা সবাইকে যেতে বলেছেন, গাড়ি পাঠাবেন। ও। এক রিটায়ার্ড ডিস্ট্রিক্ট জজের ছেলে, ফরেন সার্ভিসে আছে, ফ্রান্সে পোস্টেড। ছুটিতে এসেছে, বিয়ে করে ফিরবে। ম্যানিলাতেই নাকি কিটকির সঙ্গে আলাপ হয়েছিল। ছেলে গিয়েছিল সেখানে কি কারণে যেন, কিটকির সঙ্গে জানাজানি হয়। কিটকিরও ছেলে খুব পছন্দ। এসব আমাকে শুনিয়ে কী লাভ? কোনো লাভ নেই। না। এরকম হলো কেন? চুপ করে আছিস যে? আমার আর কি করার? আমি আর কি করতে পারতাম? রাবে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। কেঁদে ফেলবে কিনা কে জানে। আমার আর এখানে থাকতে ভালো লাগছে না। আমি পাশ করলেই বাইরে কোথাও চলে যাব, থাকবো একা একা। আর খোকা শোন, তুই একটা গাধা, ইডিয়েট। আমি আমার গায়ের শার্ট খুলে কলঘরের দিকে যাই। রাবে আসে আমার পেছনে পেছনে। একসময় ধরা গলায় বললে, তুই কি রাগ করলি নাকি? আরে ছি, রাগ করবো না কি? খোকা, গত পরশু সন্ধ্যাবেলা পৌঁছেছি এখানে। স্টেশনে স্কুলের সুপারিনটেন্ডেন্ট এসেছিলেন নিজেই। ভারী ভালো মানুষ, সারাক্ষণই মামা বলে ডাকছেন। তার নিজের টাকায় স্কুল, নিজের জমির ওপর দোতলায় স্কুল ঘর, নিজের সমস্ত সঞ্চয় ঢেলে দিয়েছেন বলেই প্রতিটি জিনিসের উপর অসাধারণ মমতা। আর যেহেতু আমি স্কুলের একজন, কাজেই তার ভালোবাসার পাত্রী। ট্রেন থেকে খুব ভয়ে ভয়ে নেমেছিলাম। নতুন জায়গা, কাউকে চিনি না, জানি না, কিন্তু তাকে দেখে সব ভয় কেটে গেল। কাউকে কাউকে দেখলে মনে হয় যেন অনেক দিন আগে তার সঙ্গে গাঢ় পরিচয় ছিল, ঠিক সেই রকম। তিনি প্রথমে তার বাসায় নিয়ে গেলেন। বাসায় তিনি আর সুরমা, এই দুটি মাত্র প্রাণী। সুরমা তার মেয়ে। রাতের খাওয়া সেরে তিনি আমাকে হোস্টেলে পৌঁছে দিলেন। 17 জন ছাত্রী থাকি সেখানে। আমি হয়েছি তাদের হোস্টেল সুপারিনটেন্ডেন্ট। ছোট্ট একটা লাল ইটের দালান, সামনে গাঁদা ফুলের এক টুকরো বাগান, পেছনেই পুকুর। খোকা, তোদের সঙ্গে যখন থাকতাম তখন এক ধরনের শান্তি পেয়েছি, এক অন্য ধরনের। এখানে মনে হচ্ছে জীবনের সমস্ত বাসনা কামনা কেন্দ্রীভূত হয়ে গেছে, আর বেশি কিছু চাইবার নেই। কাল রাতে ছাদে বসেছিলাম একা একা। কেন যেন মনে হলো একটু কাঁদি নির্জনে, মার কথা ভেবে, রুনুর কথা ভেবে। 2-1 ফোঁটা চোখের পানি ফেলি, কিন্তু একটুও কান্না আসলো না। কেন কাঁদবো বল? প্রচুর দুঃখ আছে আমার, এত প্রচুর যে কোনো দিন কেউ জানতেও পারবে না। কিন্তু তবুও আমি খোকার মতো ভাই পেয়েছি। কিটকির বিয়ে হয়ে যাচ্ছে শুনে যে ভাই আমাকেই সান্ত্বনা দিতে আসে,
রুনু, ঝুনু, মন্টু, নিনু এরা আমার পারুল বোন। চম্পা ভাই। চারদিকে এমন চাঁদের ইটে কি কোনো দুঃখ থাকে? মন্টু একটি কবিতার বই উৎসর্গ করেছে আমাকে। সবগুলি কবিতা হতাশা আর বেদনা নিয়ে লেখা। আমার ভেতরে সবটুকু সে কী করে দেখে নিল আমি অবাক হই। এটা কেমন হলো খোকা? সব উল্টাপাল্টা গেল কেন? রুনুটার স্মৃতি কাটার মতো বিধে আছে। আমার হোস্টেলের একটি মেয়ে সুশীলা পুরকায়স্থ, অবিকল রুনুর মতো দেখতে। তাকে কাল ডেকে অনেকক্ষণ আদর করেছি, মন্টুর কবিতার বই পড়তে দিয়েছি। সে বেচারি ভারী অবাক হয়েছে। সে তো জানে না তাকে বুকের সঙ্গে মিশে সারা রাত কাঁদবার কি প্রচণ্ড ইচ্ছাই না হচ্ছিল। নিনুটার কথাও মনে হয়। এত অল্প বয়সে কি ভারী কী হয়েছে দেখেছিস? আমি যেদিন চলে আসবো সেদিন দুপুরে সে গম্ভীর হয়ে একটা স্যুটকেস আমার বিছানায় রাখলো। আমি বললাম, কী রে নিনু, স্যুটকেসে কি? সে বলল, কিছু নয়, আমার কাপড় চোপড় আর বই, এটিও তুমি সঙ্গে নেবে। আমিও তো থাকবো তোমার সঙ্গে। কাণ্ড দেখলি মেয়ের, কাউকে কিচ্ছু বলেনি, নিজে নিজে সমস্ত গুছিয়ে তৈরি হয়ে রয়েছে, আমার সঙ্গে যাবে। এই সমস্ত দেখলেই না মন জুড়িয়ে যায়। মনে হয় কিসের দুঃখ কিসের কি, মমতার এমন গভীর সমুদ্রের দুঃখ তো টুপ করে ডুবে যাবে। হাসছিস মনে মনে না? আমিও কবি হয়ে গেলাম কি না? সব মানুষই তো কবি। বাবার কথাই মনে কর না কেন, রাতের বেলা একা একা কলতলায় বসে গান গাইতেন। তোর খুব বড়লোক হবার শখ ছিল তাই না? ঠিক ধরেছি তো? আমি তোকে বড়লোক করে দিই কেমন? রেজিস্ট্রি করে একটা চেক পাঠাচ্ছি, 2-1 দিনের ভেতর পেয়ে যাবি। কত টাকা আন্দাজ করতো? তুই যত ভাবছিস তার চেয়ে অনেক বেশি। চেক পেয়েই জানাবি। ঠাট্টা করছি না, আগের মতো কি আর আছি? ঠাট্টা তো আমার সে একটুও পারি না এখন। টাকাটা আমি তোকে দিলাম খোকা, আমার আর দেবার মতো কি আছে? তোর খুব ধনী হওয়ার শখ ছিল, সেই শখ মেটাতে পারছি বলে ভারী আনন্দ হচ্ছে। খুব যখন ছোট ছিলি তখন একবার ফুটবল কেনার শখ হলো তোর। মার কাছে সাহস করে তো কিছু চাইতি না, আমাকে এসে বললি কানে কানে। আমি টাকা পাবো কোথায়? যা কষ্ট লাগলো। এখন পর্যন্ত বাচ্চা ছেলেদের ফুটবল খেলতে দেখলে বুক ব্যথায় টনটন করে। তোর নিশ্চয়ই মনে নেই সেসব। এই টাকাটা সমস্ত তোর, যেভাবে ইচ্ছে খরচ করিস। নিনু, ছিনু, মন্টু আর বাবাকে ভাগ করে দেবো ভেবেছিলাম, কিন্তু তাদেরকে দেওয়া আর তোকে দেওয়া তো একই। এখন হয়তো ভাবছিস এই টাকা কোথায় পেয়েছি। চুরি করিনি, আমায় কেউ ভিক্ষেও দেয়নি, এ আমার নিজের টাকা। মার কথা সময় হলে তোকে বলবো ভেবেছিলাম না, এখন বলছি, তাহলেই বুঝবি কি করে হয়েছে। বাবার সঙ্গে বিয়ের আগে তার আবিদ হোসেনের সঙ্গে বিয়ে হয়েছিল, তাদের একটি মেয়েও হয়েছিল। ছাড়াছাড়ি হয়ে যায় কী জন্যে তা তোর জানার দরকার নেই। বাবা মাকে বিয়ে করে নিয়ে আসেন পরপরই। বুঝতেই পারছিস আমি হচ্ছি সেই মেয়ে। খুব অবাক না? আমার সেই বাবা ভদ্রলোক এতদিন ঢাকাতেই ছিলেন, সব ছেড়ে ছুড়ে নিয়ে কিছুদিন হলো বাইরে চলে গেছেন। যাবার আগেই টাকাটা দিয়ে গেছেন আমাকে। সেই লোকটিও ভালো ছিল, আসতো প্রায়ই আমাদের বাসায়। দেখিসনি কোনো দিন? নীল রঙের কোট পরতো, গলায় টকটকে লাল রঙা টাই, আমাকে ডাকতো ইমা বলে। গল্পের মতো লাগে তাই না? 11 বছর বয়স থেকে আমি জানি সব। কেমন লাগে তখন বলতো? তোদের যিনি বাবা, আমি নিজে তাকে বাবা বলেই ভেবেছি, আর তিনি একটুও বুঝতে দেননি কিছু। সেই যে একবার কলেজে আমাকে মা কালী ডাকলো, তোরা সবাই দুঃখিত হলি। বাবা কি করলেন বলতো? তিনি রাতের বেলা আমাকে ডেকে নিয়ে গেলেন বারান্দায়, ইতস্তত করে বললেন, মা, রাখতো এটা। কি বাবা? না, একটা ক্রিম খুব ভালো, 20 টাকা দাম। তাকিয়ে দেখি চ্যাপটা মুখের বোতল একটা, মুখের ওপর লেখা 7 ডে বিউটি প্রোগ্রাম। চোখে পানি এসে গেল আমার। সেই কৌটাটা এখনও আছে আমার কাছে, ভারী মূল্যবান সেটা। কিটকি ভুল করলো, কি করবি বল? ভুলে যেতে বলি না। ভুলবি কেন? রুনুকে কি আর আমরা ভুলতে পারি? না, ভোলা উচিত। কিটকি ভারী ভালো মানুষ, মেয়েটি যেন সুখী হয়। এখন তো তার বয়স হয়নি, বুঝতেও শেখেনি কিছু, কষ্ট লাগে ভেবে। মার কথা মনে পড়ে তাই না? চেহারা মনে করতে পারিস? আমি কিন্তু পারি না, স্বপ্নও দেখি না বহুদিন। খুব দেখতে ইচ্ছা হয়। জানি মার প্রতি তোদের সবার একটা অভিমান আছে। তোদের ধারণা মা কাউকে ভালোবাসতে পারেনি, হয়তো সত্যি হয়তো সত্যি নয়। ছোট খালা একদিন আমাকে জিজ্ঞেস করেছিল, শিরিন, তুমি তোমার ছেলেমেয়েদের একটুও দেখতে পারো না? মা জবাবে হেসে বলেছেন, এদের এমন করে তৈরি করে দিচ্ছি যাতে ভালোবাসার অভাবে কখনো কষ্ট না পায়। মা বড় দুঃখী ছিল। মেয়ে মানুষের দুঃখ তো বলে বেড়াবার নয়, ঢেকে রাখবার। চিরদিন তিনি তাই রেখে গেছেন, তোরা জানতেও পারিসনি। এত গান পাগলা মা 23 বছর একটি গানও গাইল না। প্রথম স্বামীকে ভুলতে পারেনি, যদি পারত তবে জানতো সুখের স্বাদ কত তীব্র। যাই হোক, যা চলে গেছে তা গেছে, যারা বেঁচে আছে তাদের কথাই ভাবি। কিছুক্ষণ আগে নিচে ঘন্টা দিয়েছে, খেতে যাবার সংকেত। আমার খাবার ঘরেই দিয়ে যায়, তবু নিচে গিয়ে একবার দেখে আসি। আজ আর খাবো না, শরীরটা ভালো নেই,
একটু যেন জ্বর জ্বর লাগছে। মাঝে মাঝে অসুখ হলে মন্দ লাগে না। অসুখ হলেই অনেক ধরনের চিন্তা আসে, যেগুলি অন্য সময় আর আসে না। হোস্টেলের খুব কাছ দিয়ে নদী বয়ে গিয়েছে, সুন্দর নাম, এই মুহূর্তে মনে আসছে না। রাতের বেলা সার্চলাইট ফেলে ফেলে লঞ্চ যায়, বেশ লাগে দেখতে। আজ এই পর্যন্ত থাক, শরীরের দিকে লক্ষ্য রাখিস, বাজে সিগারেট টানবি না। কম খাবি, কিন্তু দামি হতে হবে, টাকার ভাবনা তো আর নেই। তোর রাবেয়া আপা। গভীর রাতে ঘুম ভেঙে যায় প্রায়। ছাড়া ছাড়া অর্থহীন স্বপ্ন দেখতে দেখতে হঠাৎ জেগে উঠি। পরিচিত বিছানায় শুয়ে আছি, এই ধারণা মনে আসতেও সময় লাগে। কোনো কোনো রাতে অপূর্ব জোছনা হয়, সারা ঘর নরম আলোয় ভাসতে থাকে। ভাবি একা একা বেড়ালে বেশ হতো। আবার চাদর মুড়ি দিয়ে নিজেকে গুটিয়ে ফেলি। মাঝে মাঝে বৃষ্টি নামে, একঘেয়ে কান্নার সুরের মতো সে শব্দ। আমি কান পেতে শুনি। বাতাসে জাম গাছের পাতায় সর শব্দ হয়। সব মিলিয়ে হৃদয়ে হা হা করে ওঠে। আদিগস্ত বিস্তৃত শূন্যতায় কি বিপুল বিষণ্ণতাই না অনুভব করি। জানলার ওপাশের অন্ধকার থেকে আমার সঙ্গীরা আমায় ডাকে। একদিন যাদের সঙ্গ পেয়ে আজ নিঃসঙ্গতায় ডুবছি।